বেলা উইথ রাতুল। ভয়ের শুরু এখানে। ওয়েলকাম ব্যাক। ইয়েস, ভয়ের শুরু এখানেই। কাছে দূরে যে যেখান থেকে শুনছেন এই মুহূর্তে রেডিও সারাবেলা 98.8 FM। আমি রাতুল আছি আপনাদের সাথে। আমার সাথে রয়েছেন আজকের অতিথিরা এবং সেই সাথে আমাদের ওপাশে রেডিওর ওপাশ থেকে আমাদেরকে শুনছেন আপনারা। তো এই মুহূর্তে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন জানাতে থাকুন। আমরা এই মুহূর্তে লাইভ করছি আমাদের সারাবেলার ফেসবুক পেজ থেকে এবং আমাদের সচরাচর আমাদের যে ফ্রিকোয়েন্সি 98.8 FM সেখান থেকে তো আমাদেরকে শুনতে পাচ্ছেনই। আপনার সাথে ঘটে যাওয়া যদি ভৌতিক ঘটনা থেকে থাকে আপনি যদি চান আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন একটি নাম্বারে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। এছাড়া আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabeলা@gmail.com। খুব বেশি কথা নয়, আমার হাতে আজকে অনেকগুলো মেইল রয়েছে। যেহেতু বিগত 2 এপিসোড আমরা ঠিকঠাকভাবে ভূতবেলায় আসতে পারিনি, তো এই জন্য আমারও মন অনেক খারাপ ছিল এবং আমি জানি অনেকেই অধীর আগ্রহে বসেছিলেন যে ভূতবেলার কি হলো। তো আসলে আমরা আপনাদের মাঝে আবারও ফিরে এসেছি। তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট চাই অনেক বেশি বেশি, এবং আমাদের প্রোগ্রামগুলো বেশি বেশি শেয়ার করবেন আপনারা। তো যাই হোক, অনেকদিন পর এলাম ভূতবেলায়, অনেক ভালো লাগছে এবং আপনাদের সাথে অনেক কথা হবে এবং অনেক ভৌতিক অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো। আমাদের অতিথি আছেন আজকে, তাদের থেকেও ঘটনা শুনবো। তো এই সব মিলে আজকে আমার বিশ্বাস ভূতবেলা জমে উঠবে। তো আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি যে আজকে চমৎকার চমৎকার কিছু মেইলস রয়েছে যেগুলো আমাদেরকে পাঠিয়েছিলেন আপনাদের পছন্দের কিছু মানুষ। যেমন বরকত ভাই আছেন, আরিফুল ইসলাম ভাইয়ের মেইল রয়েছে, সাফায়েত হোসেন সীমান্ত নতুন উনি কিছুদিন থেকে ঘটনা পাঠাচ্ছেন, ওনার ঘটনাও রয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে আজকের ঘটনাগুলো আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি প্রথম যে ঘটনাটি দিয়ে শুরু করতে চাই আজকের এপিসোডটি, সেটা হচ্ছে বরকত ভাইয়ের পাঠানো একটি ঘটনা। ঘটনাটি আসলে খুব বেশি ভয়ের নয়, কিন্তু আসলে এই ঘটনার মধ্যে যে বিষয়গুলো রয়েছে সত্যি আপনার মনকে ভাবাবে। আসলে কেন হচ্ছে, কি কারণে হলো এবং এটার উদ্দেশ্যই বা কী, এবং আসলেই কি এরকম হয়ে থাকে, এরকম কিছু প্রশ্ন আপনাদের মনের মধ্যে থেকে যাবে। তো যাই হোক, আপনারা দেখতেই থাকুন এবং শুনতেই থাকুন। আমি চলে যেতে চাই আমার হাতে থাকা প্রথম মেইলটিতে। রাতুল ভাই, আসসালামু আলাইকুম। ভূতবেলার সকল শ্রোতা এবং কলাকুশলীদের একরাশ ভালোবাসা জানিয়ে আজকের লেখা শুরু করলাম। ইচ্ছে ছিল বাংলাদেশে যাওয়ার পর আপনাদের স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করার, কিন্তু 3 মাসের ছুটিতে বাংলাদেশে গিয়েও ব্যস্ততার জন্য আর স্টুডিওতে যাওয়া হয়নি। তাই বাংলাদেশ থেকে আসার পর মোটামুটি ইতালিতে অলস সময় কাটাচ্ছি। তাই চিন্তা করলাম আমার সংগ্রহে থাকা আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা লিখে পাঠাই আপনাদের। যাই হোক, আমি জাহিদুল ইসলাম বরকত। আমার দেশের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার খরিশার থিরোপাড়া গ্রামে। আমি একজন ইতালি প্রবাসী, তাই আমি চাই আমার ঘটনাটি আপনি পড়ে শোনান। রাতুল ভাই, সঙ্গত কারণে আমার বন্ধুর নামটি প্রকাশ করতে পারছি না। শ্রোতাদের সুবিধার্থে একটি ছদ্মনাম ব্যবহার করছি। আমার বন্ধুর নাম রূপা। সময়টা 2010 কিংবা 11 হবে। রূপা তখন মাধ্যমিকে অধ্যয়ন করছে। রূপা সেই সময়টায় বুঝতে পারল ওর সাথে অদ্ভুত কিছু একটা ঘটছে, সুপার ন্যাচারাল বা আধ্যাত্মিক এমন কিছু একটা ঘটছে। যেমন বিশেষ কিছু ঘটনা ঘটার আগেই সেই ঘটনার আভাস সে আগে থেকে আঁচ করতে পারত। আর রূপা যখন একা থাকতো তখন রূপা অশরীরীর কিছু উপস্থিতি টের পেত। বিষয়গুলি রূপা কিছুটা নিছক নিজের মনের ভুল ভাবত, কিন্তু এই ভুলটাই একদিন সত্যিতে পরিণত হলো। সময়টা তখন গ্রীষ্মকাল। সে বছর প্রচণ্ড রকমের গরম পড়েছিল। ভাইয়া, আপনি হয়তোবা জেনে থাকবেন গ্রীষ্মকালে তুলনামূলক লোডশেডিং একটু বেশি থাকে। ঘটনার দিন রাতে রূপা ওর শোবার ঘরে রাত 11টা নাগাদ ঘুমাতে যায়। সারাদিনের ক্লান্তি শেষে বিছানায় পিঠ লাগাতেই গভীর ঘুমে নিমজ্জিত হয়ে পড়ে রূপা। ঘুমের ঘোরেই একটা সময় ফিল করে রুমের ইলেকট্রিক পাখাটা বন্ধ হয়ে গেছে। ওর কিছু বুঝতে বাকি রইল না, ততক্ষণে আবারও লোডশেডিং শুরু হয়ে গেছে। শরীরের ক্লান্তি আর চোখ পড়া ঘুম নিয়ে গরমের উপর বিরক্তি ছেড়ে বিছানায় এপাশ ওপাশ করতে থাকে। ঠিক সেই মুহূর্তে রূপা অনুভব করতে পারে ওর বিছানায় কেউ একজন এসে বসল।
এর পাশাপাশি ওকে বাতাস করতে শুরু করলো। প্রথমে রূপা হয়তো ভাবলো রূপার মা পাশের রুম থেকে এসে ওকে বাতাস করছে, কিন্তু এই অন্ধকার রুমে ওর মা আলো ছাড়া কিভাবে আসবে? এই চিন্তা মাথা থেকে ওঠার আগেই সেই অশরীরীটার উদ্দেশ্যে রূপা বলতে থাকে, কে? মা? কোনো উত্তর নেই। সে আবারও জিজ্ঞাসা করে, কে এখানে? মা নাকি? এবারও কোনো উত্তর নেই। ঠিক সেই মুহূর্তে রূপা খেয়াল করলো বাতাসটি বন্ধ হয়ে গিয়েছে, আর ওর কাছে মনে হলো ওর কানের সামনে কেউ একটা ফিসফিসিয়ে কথা বলার চেষ্টা করছে। ওর কাছে মনে হলো মধ্যবয়স্ক একজন লোক ওকে কিছু বলছে, কিন্তু ওর রুম অন্ধকার হওয়াতে ও কাউকে দেখতে পারছে না, শুধুমাত্র তার উপস্থিতিটি অনুভব করছে। শেষ মুহূর্তে রূপা শুধু একটা কথায় স্পষ্ট বুঝতে পারল। সেই অদৃশ্য ব্যক্তিটি মোটা গলায় বলছে, তুমি ভয় পেও না, আমি তোমার ক্ষতি করতে আসিনি। আমি তোমার পাশে ছায়ার মতো আছি। তোমাকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করব আমি। তবে আমি যে তোমার সাথে আছি এটা কাউকে বলতে যেও না, তাহলে তোমার ক্ষতি হবে। রূপা এই কথা শুনে সত্যি এবার ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে নিজের রুম থেকে বের হয়ে ওর মায়ের রুমে চলে যায়। মায়ের রুমে যেতে ওর মা তড়িঘড়ি করে ওকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু ও কাউকে কিছু না বলে চুপচাপ থাকে, কারণ ওই অশরীরীটা ওকে আগেই বলেছে যদি এই কথা ও কাউকে বলে তাহলে ওর মারাত্মক ক্ষতি হবে। সেই ভয় থেকেই রূপা কাউকে কিছু বলে না। এরপর বেশ কিছুদিন চলে যায়, ওর সাথে আর অস্বাভাবিক তেমন কিছু ঘটে না। রূপা ইতিমধ্যে আগের বিষয়টা মোটামুটি ভুলেই গিয়েছে। অনেকদিন পার হয়ে যায়। হঠাৎ একদিন রূপা ওর বাবার দেয়া এক জোড়া কানের দুল হারিয়ে ফেলে। অনেক খোঁজাখুঁজির পরেও ওদের ঘরের কোথাও সেই কানের দুল দুটি খুঁজে পায় না সে। অনেক হতাশা আর মন খারাপ নিয়ে সেদিনের মতো ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ে রূপা। সেদিন রাতে ঘুমের ঘোরে সে আবারও সেই ফিসফিসানি আওয়াজ শুনতে পায় এবং সেই মধ্যবয়সী লোকটা ওকে বলে, রূপা, মন খারাপ করো না, তোমার পড়ার টেবিলের ওপরে আমি তোমার কানের দুলগুলো রেখে দিয়েছি, ওখান থেকে নিয়ে নিও। এই কথাটা শুনে রূপা হয়তোবা ভাবছে মনের ভুল, তাই পাত্তা দিল না, কারণ ওই টেবিলের উপর সারাদিনে অনেকবার খুঁজেছে, টেবিলের ড্রয়ার, টেবিলের র্যাক, সব জায়গায়। রাতুল ভাই সকাল হতেই টেবিলে গিয়ে দেখে, যা দেখে সেটা দেখিয়ে ওর চোখ কপালে ওঠার উপক্রম। ও দেখে সত্যি সত্যি ওর পড়ার টেবিলের ওপরে সেই কানের দুলগুলি পড়ে আছে, আর দুলগুলি মনে হচ্ছে কেউ যেন নিজ হাতে টেবিলের উপরে রেখে দিয়েছে। এবার সেই অদৃশ্য লোকটি এবার সেই অদৃশ্য মধ্যবয়স্ক লোকটার উপরে কিছুটা বিশ্বাস আছে রূপার। সে ভাবে লোকটি হয়তো সত্যি ওর কোনো ক্ষতি করার জন্য আসেনি। এরপরে বেশ কিছুদিন কেটে যায়। ততদিনে রূপা স্কুল জীবন ছেড়ে কলেজে চলে গিয়েছে। একদিন কলেজ থেকে ফেরার পথে রূপার সাথে আরেকটি অলৌকিক ঘটনা ঘটে যায়। তখন সময়টা ছিল বৈশাখ মাস। সেদিন রূপা কলেজ থেকে বাসায় ফেরার পথে হঠাৎ করে প্রচণ্ড কালবৈশাখী ঝড় শুরু হয়। রূপা রাস্তা থেকে দৌড়ে রাস্তার পাশে থাকা বাড়িতে আশ্রয় নিতে যায়। ঠিক সেই মুহূর্তে রূপা অনুভব করে কেউ একজন রূপার হাত ধরে শূন্যে ভাসিয়ে প্রায় 30 থেকে 40 ফিট সামনে নিয়ে গেল। আর ঠিক সেখানেই সে দেখল গাছের ডাল ভেঙে, সেই স্থানটিতে একটা গাছের ডাল ভেঙে পড়েছে। যদি কোনো কারণে সেই 30 থেকে 40 ফিট জায়গার মধ্যে থাকতো রূপা, তাহলে এতক্ষণে গাছের ডালের আঘাতে হয়তো রূপার জীবনটাই চলে যেতে পারত। এটা দেখে রূপার আর বুঝতে বাকি রইল না এটা ওর সাথে থাকা সেই অদৃশ্য ব্যক্তিটির কাজ। সেদিন রাতে রূপা সিদ্ধান্ত নিল সেই অদৃশ্য ব্যক্তির সাথে রূপা কথা বলবে এবং যেভাবেই হোক সে তাকে দেখবে, এমন একটা সিদ্ধান্ত নিল। যেই বলা সেই কাজ। রূপা সেদিন রাতে ওর শোবার ঘরে সেই ব্যক্তিটিকে আবারও ডাকে। একটা সময় রূপা তার উপস্থিতি অনুভব করতে পারে। এরপর রূপা জিজ্ঞাসা করে, কে আপনি? উত্তরে সেই অশরীরীটি বলে, আমি আল্লাহর প্রতি বিশ্বাস আনা একজন ইমানদার জিন। আমি অনেক আগে থেকেই তোমার সাথে ছিলাম, বলতে পারো তোমার জন্মের আগে থেকেই, কিন্তু এতদিন তোমার কাছে ধরা দেয়নি। তবু দূর থেকে তোমার পাশে ছায়ার মতো ছিলাম এবং তোমার প্রতিটি বিপদে তোমার পাশে থাকার চেষ্টা করেছি।
তবে তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আর আমি যে তোমার সাথে আছি এই কথা তুমি কাউকেই বলবে না, তাহলে আমি আর তোমার সাথে থাকবো না। রূপা এবার তাকে দেখতে চায়। রূপা বলে, আচ্ছা আপনি আমার সামনে আসেন না কেন? আমি আপনাকে দেখতে চাই, আমার সামনে আসুন আপনি। উত্তরে সেই জিনটি একটু হেসে বলে ওঠে, সেটা সম্ভব না, কারণ তুমি আমাকে দেখে ভয় পাবে, আমি নিজেকে ঠিক রাখতে পারবো না। কিন্তু রূপা নাছোড় বান্দা, সে তাকে দেখবেই। অনেক জোরাজোরির পরে সেই জিনটি তার সাথে দেখা দিতে রাজি হয়, তবে শর্ত একটা জুড়ে দেয়। সেই শর্ত ছিল রূপা যেন ওর রুমের সব ইলেকট্রিক লাইট বন্ধ করে দেয় এবং ঘরটি যেন অন্ধকার করে রাখে। শর্ত অনুযায়ী তাই করা হয়। লাইট বন্ধ করার কিছু সময়ের মধ্যেই রূপা লক্ষ্য করলো সেই রুমের আলোটা, রুমের মধ্যে অদ্ভুত একটা আলো মিটমিট করে জ্বলছে এবং সেই আলোয় পুরো ঘরটা যেন আলোকিত হয়ে উঠেছে। এরপর ওর সামনে সাদা পাঞ্জাবি আর টুপি পরা একটা ছায়ামূর্তি দৃশ্যমান হয়েছে এবং তার পাগুলি শূন্যে ভাসছে। হাতগুলি অনেক লম্বা আর কালো, আর মনে হচ্ছে তার চোখ দুটো রক্তিম লাল হয়ে আছে। চোখের দিকে তাকাতেই মনে হচ্ছে যেন চোখগুলো দিয়ে আগুন বের হয়ে আসছে। এই দৃশ্য দেখে রূপার নিজেকে ঠিক রাখতে পারে না, সাথে সাথে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় সে। জ্ঞান ফিরতেই দেখে ওর পাশে ওর মা সহ পরিবারের সকলে দাঁড়িয়ে আছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কি হয়েছে, কেন এবার সে এত জোরে চিৎকার করেছে। তারপর রূপা ওর সাথে ঘটে যাওয়া বিগত দিনের সবকিছু তার মাকে খুলে বলে। সবকিছু শোনার পর রূপার মা একজন ভালো হুজুরের কাছে নিয়ে যায় রূপাকে। এরপর থেকে রূপার সাথে থাকা সেই জিনটি ওর থেকে অনেক দূরে চলে যায়। এখন রূপার স্বাভাবিক জীবনযাপন করছে। তবে রাতুল ভাই, আচ্ছা, তবে এখনও সে নিজের পাশে সেই অনুভূতিটি উপভোগ বুঝতে পারে যে কেউ একজন আসছে ওর পাশে, কিন্তু তাকে কোনোদিন দেখতে পায় না এবং তার সাথে তার কথা বলা আর কখনো হয়নি। তো রাতুল ভাই, এই ছিল আমার বন্ধুর সংগ্রহ করা ঘটনা। প্রচার করার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আমি জাহিদুল ইসলাম বরকত। দোয়া করবেন, আমি একজন ইতালি প্রবাসী। ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। বেশ চমৎকার একটা ঘটনা এবং আমি আগেই বলেছিলাম যে আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকবে যে আমরা আশেপাশে অনেক মানুষকে দেখতে পাই, যেমন আপনি, আমি, আমরা সবাই, কিন্তু কার সাথে কি আছে, কার সাথে কি ঘটছে সেই ব্যক্তিটি যদি কাউকে না বলে বা কাউকে যদি না বোঝায় বা অন্য কেউ যদি বোঝার চেষ্টা না করে, তাহলে কিন্তু আমরা সত্যটা জানতে পারি না যে কী হয়েছে। ঠিক এরকম একটি ঘটনা ছিল সেই রূপার সাথে ঘটে যাওয়া। সে ছোটবেলা থেকেই তার সাথে একটি জিন বসবাস করত, তাকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করত। যেমন একটি ঘটনা যেটা মনে পড়ে সর্বশেষ, যে কোনো এক বৃষ্টির সময় সে একটা রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা বাড়িতে আশ্রয় নেবে সে। ঠিক সেই সিদ্ধান্ত যখন সে উপনীত হলো, আর ঠিক তখনই ওর মাথার উপরে একটা বড় ডাল পড়ার কথা ছিল। সে কিন্তু জানতো না যে তার উপরে সেই ডালটি ভেঙে পড়বে এবং সঙ্গে সঙ্গে সে যখন সেই বাড়ির দিকে যেতে ধরে এবং সেই মুহূর্তে সেই জিনটি আসে এবং তাকে সেখান থেকে 30 থেকে 40 হাত দূরে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেয় এবং তার সঙ্গে সঙ্গেই সে যে জায়গাটিতে যাওয়ার কথা ছিল সেখানে একটি বড় ডাল পড়ে। কিন্তু আসলে এটাই বিষয় যে আমরা মানুষরা যেটা জানতে পারি না, সেই জিন বলি বা অশরীরী যেটা বলি, তারা কীভাবেই এই ব্যাপারগুলো জানতে পারে আগে থেকে এবং কীভাবেই বা তাকে মানে এই চোখের পলকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেল। যাই হোক, প্রিয় লিসেনার, আমরা এই মুহূর্তে আপনাদের কমেন্টসগুলো নিতে পারছি না। আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন এবং শুনছেন, আমাদেরকে জানাতে থাকুন যে আপনাদের কাছে কেমন লাগছে আজকের ঘটনা। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের স্টুডিওতে অতিথি আছেন, আমরা অতিথির কাছে যাব। তো আমি চলে যেতে চাই অতিথির কাছে। তো এই মুহূর্তে আরও কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে বরকত ভাইয়ের কিছু পুরনো ঘটনা যেগুলো আমাদের মনে এখনও দাগ কেটে আছে, সেই সাথে আরিফুল ইসলাম ভাই ছিলেন, আরও অনেক লিসেনার ছিলেন আমাদের, যারা গাইবান্ধার বাইরে থেকেও আমাদেরকে ঘটনা পাঠাতেন। তো আসলে আমার কাছে মনে হচ্ছে যে দেখতে দেখতে কতগুলো সময় আমরা পার করে ফেললাম। সেই 17 সাল থেকে ভূতবেলা শুরু হয়েছে এবং আমি ভূতবেলায়
আপনাদের সাথে আছি ভূতবেলা নিয়ে 2022 সাল থেকে। বেশ লম্বা একটা সময় চলে গেল। দেখতে দেখতে আমরা 4 বছর ভূতবেলা মানে আমি ভূতবেলা করছি। সময় কত দ্রুত চলে যায়, তাই না? তো এর মাঝে কত শত ঘটনা শুনেছি, কত শত অতিথি আমাদের স্টুডিওতে এসেছিলেন, আমরা তাদের থেকে ঘটনা শুনেছি এবং এই সব কিছু আমার কাছে বেশ অদ্ভুত লাগে যে এত মানুষ, এত কোলাহল, তার মধ্যে থেকেও কিছু কিছু মানুষ থাকে যাদের সাথে এই অদ্ভুত ঘটনাগুলো ঘটে। অবশ্যই প্রিয় লিসেনার, আপনাদের সাথে যদি এরকম ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা থেকে থাকে, আপনারা কিন্তু আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে পারেন। যারা আমাদের স্টুডিওতে এসে ভৌতিক ঘটনা শেয়ার করতে চান, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। এছাড়া আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আমাদেরকে মেল করতে পারেন। আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabela@gmail.com। তো এই মুহূর্তে আমি চলে যেতে চাই, আমাদের স্টুডিওতে আছেন একজন অতিথি, তার কাছে। উনি আসলে ক্যামেরার সামনে আসতে চান না, তার প্রাইভেসির কথা মাথায় রেখে আমরা তাকে ক্যামেরায় দেখাতে পারছি না, কিন্তু এই পুরোটা সময় আমি আপনাদের সামনে থাকব এবং অতিথির ঘটনা আমরা উপভোগ করব। তো আপনারা যারা যারা দেখছেন এবং শুনছেন, আপনারা উপভোগ করতে থাকুন। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা, আমরা অনেকদিন পর আপনাকে স্টুডিওতে আবারও পেলাম। যাই হোক, তার প্রাইভেসির কথা মাথায় রেখে আমরা তাকে ক্যামেরার সামনে আনছি না। আপনারা এই পুরোটা সময় তার ঘটনা উপভোগ করতে থাকুন এবং আরও কিছু মেইল রয়েছে, সেই মেইলগুলোতেও আমরা অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাব। ভাই, আমরা আপনার ঘটনা শুনব। মাইক্রোফোনটা একটু কাছে নিতে হবে। বাবা সহকারে আমরা নদীতে মাছ ধরতে গিয়েছিলাম। আচ্ছা। তখন সেই সময় রাত আর কি 11টা বাজে আর কি, আমাদের মাছ মারা আর কি, মাছ মারতে যাইতাম আর কি অনেক। তো এইরকম হঠাৎ আমরা যখন ঘুমাই থাকি, আমার চাচা যে ছিল, ওনার নাম হচ্ছিল ইসমাইল। আচ্ছা আচ্ছা। তো উনি আমাকে, আমি যখন ঘুমাইছিলাম আর কি, তখন রাত 11টা বাজে আর কি। তো আমি কথা বলে আমরা আর কি ঘুমাই গেলাম যে আমরা মাঝরাতে এসে আর কি মাছ মারতে যাব। হ্যাঁ, তো এইরকম করে এই কথা আর কি ঠিক করে আমরা ঘুমাই গেলাম। তো তখন রাত 12:30 আর কি, এই সময় আমার দরজাতে নক করলো আর কি, বললো যে তাহের ঘুম থেকে ওঠো, আমরা চলো মাছ মারতে যাব আর কি। তো আমি বললাম, আমি প্রথমে একবার বললাম আমি বুঝতে পারিনি, পরে আরেকবার বলছে, আমি তারপরে উঠে দেখি হ্যাঁ সে আমার সত্যি আমার সেই চাচা আর কি। তো ওনার সঙ্গে আমি গেলাম, আমার যে পলো বলে আর কি গ্রাম্য ভাষায় যেটা, তো ওইটা নিয়ে আমি হাতে নিয়ে, আমার যে লাইট ছিল একটা ফোনের আর কি, সে সময় বাটন ফোনের একটা লাইট আর কি বড় আর কি, ওইটা নিয়ে আমরা গেলাম। তার হাতে ছিল বড় সব কিছু, বড় লাইট। তো আমরা গেলাম আর কি। তো এরকম যাইতে যাইতে আমাদের যে তখন সেই সময় বন্যার সময় ছিল আর কি, সেই সময় আশেপাশ দিয়ে প্রচুর পানি ছিল। আর বন্যার সময় আমরা যখন আর কি যাই মাছ মারতে, আমরা যাবো এখন বিলে যাব, বিলের ভিতরে। তো আমার চাচা আমাকে বললো যে তুমি এই দিকে যাও, আমি এই পাশটা আমি দেখি। তো এরকম করে আমরা যখন দুইজন দুই দিকে গেলাম, তো আমি এরকম মাছ মারতেছি, দেখি আমার ভালোই বেশ মাছ এই সাইডে আমি দেখলাম। তো মাছ মারতে গেলাম এইদিকে, চাচা আমার ওইদিকে, আমি এইদিকে। তো আমি বেশ ভালোই মাছ মারতেছি। চাচাকে বললাম যে চাচা এইদিকে আসেন, অনেক মাছ আছে, আমরা এইদিকেই মারি, আসেন। তো উনি বললো না না থাক, আমি এইদিকে মারি, তুমি ওইদিকে মারো। পরে দুইজন একসঙ্গে গেলে পরে হচ্ছে মাছ সেরকম থাকবে না, সবগুলো চলে যাবে আর কি পানির ইয়াতে আর কি। হ্যাঁ, তো এরকম মারতে মারতে সে আমার চাচা যে উনি ওই সাইডে মারতেছে, তো আমি মারতেছি। হঠাৎ করে দেখি আমার সামনে বেশ বড় একটা আর কি বল মাছ যেটা বলে আর কি। তো ওইটা আমি মানে মারতে যাব, আমার সামন দিয়ে একটু নাড়া দিয়ে আবার সামনের দিকে চলে গেল। আমি আবার লাইট মেরে আবার মারার চেষ্টা করলাম। আচ্ছা। তো মারার চেষ্টা করলাম, দেখি আবার আমি পাচ্ছি না, আবার একটু সামনের দিকে আগে গেল। এইভাবে করে বেশ কিছুটা আগে গেল। পরে দেখি চাচা দেখি একটু দূরে আর কি, পিছনে তাকাই দেখলাম যে চাচা একটু দূরে। পরে আমি চাচা না বলে আর কি মাছটা একটু মারার আর কি মনের ভিতরে ক্ষোভ জাগলো যে আমি এটা মারবই। পরে তো এরকম মারার অনেকক্ষণ চেষ্টা করলাম। চেষ্টা করার পর দেখি আমি বেশ দূরে চলে আসছি চাচার থেকে, চাচাকে আর দেখা যাচ্ছে না।
দেখা যাচ্ছে না, আমি তো আর ওইটা খেয়াল করি না, আমি শুধু ওই মাছটা মারবো বলে এই মাথায় ক্ষোভ নিয়ে আর কি ওইটার পিছনে পিছনে যাচ্ছি। তো যাওয়ার সময় একটা সময় দেখলাম যে মাছটা হারাই গেছে। আমি লাইট দিয়ে আমার আশেপাশে খুঁজতেছি, সেই মাছটাকে আমি আর পাচ্ছি না, মাঝখানেতে দেখি পাচ্ছি না। তো এরকম আমি খুঁজতেছি, খোঁজার পরে একটা সময় দেখি আবার সেই মাছটা আমার কাছে সামনে চলে আসছে আর কি। তো আমি আবার দেখি, আবার সেটার একটু লাইট মেরে একটু দেখলাম যে এটা আসলেই কই যাচ্ছে। পরে একটু লাইট মারতেছি, দেখি সাইড দিয়ে খালি শুধু যাতায়াত করতেছে। আর পরেতে আমি যখন মারার চেষ্টা করলাম, আমার ওইটাতে বাড়ি লেগে আবার চলে গেল, একটু দূরে চলে গেল আর কি। এরকম করে বেশ কিছুক্ষণ আমি ওটার পিছনে ঘুরলাম। ঘোরার পর একটা সময় আসছি আমি, এমন একটা পর্যায়ে আসছি যে আমার গলা অবধি পানি চলে আসছে। আমি ওইটা খেয়াল করি না, আমি শুধু ওইটাকে মারবো বলে আর কি ওটার পিছনে যাচ্ছিলাম। তো মারবো এরকম চেষ্টা করতেছি, এবার যখন গলা অবধি পানি চলে আসে তখন আমার সেন্স ফিরে আসে যে আমি তো অনেক দূরে, আমি গভীরে চলে আসছি। আচ্ছা আচ্ছা। আমার এটা তো মাথায় খেয়াল ছিল না। পরেতে আমি যখন বুঝতে পারলাম যে আমার গলা অবধি পানি চলে আসছে, পরে ব্যাগ দিতে উঠি আমার হলো পা থেকে আর কি উঠতেছে না আর কি, মানে ডান পাটা উঠছে, বাম পাটা আমার উঠতেছে না, অনেক পানির ভিতর তো উঠতেছে না। পরে অনেক চেষ্টা করলাম, তারপরে সত্যি তো অনেক ভয় পেয়ে গেছিলাম যে আমার পা কেন উঠতেছে না, এগুলো তো সব জমি। পরেতে দোয়া পড়লাম, দোয়া পড়া শুরু করলাম, আয়াতুল কুরসি, তারপরে যেগুলো না আর কি আরবি একটু দোয়া পড়া শুরু করলাম, যেগুলো জানতাম আর কি। তো ওগুলো আমি শুরু করলাম, এক পর্যায়ে পড়লাম, পড়ার পর একটু আর কি হালকা মানে মনে হলো যে আমার পাটা কেউ একটু মানে নিচ থেকে আর কি টেনে ধরেছে, এইরকম একটা অবস্থা ধরে রাখছে। পরে যখন দোয়াগুলো আমি বেশ কয়েকবার পড়লাম, পড়ার পরে আমার ওই পাটা ছেড়ে দিল আর কি, মানে কে যেন ছেড়ে দিল এইরকম। মানে আপনি যখন দোয়া পড়ছিলেন তখন আপনার যে পাটা ধরেছিল শক্ত করে সেটা ছেড়ে দিয়েছে? হ্যাঁ, ছেড়ে দিয়েছে। আচ্ছা। তারপরে ছেড়ে দেওয়ার পর আমি একটু উঠে উঠে হাঁটু অব্দি পানি চলে আসলো। এইরকম আসার পর আমি যখন চাচাকে খুঁজতেছি, চাচা যে আপনি কই, পরে লাইট মেরে আশেপাশে দেখলাম যে আছে কিনা। পরে আমার চাচাকে আমি খুঁজে পাইলাম না, মানে আমি পরে একাই। তো পিছন থেকে লম্বা একটা সাদা কাপড় পরা একটা কে যেন, মানে জিন নাকি এরকম টাইপের হবে আর কি। তো আমি ওই পিছন থেকে আমার ডাকতেছে, বলতেছে এই কই যাস। আমি তো ওইটা খেয়াল না করে আমি তো সামনের দিকে তখন আর কি খেয়াল করি নাই যে কে ডাকতেছে। পরে দ্বিতীয়বার যখন ডাকছে তখন পিছন ফিরে তাকাই দেখি যে বিশাল লম্বা একটা সাদা জুব্বা পরা একটা লোক। পরে ওইটা দেখে আমি ভয়েতেই আর কি দৌড়ে আর কি ওই রাস্তার যে বলছিলাম রাস্তার সাইডে যে বিল আছে, তো এই রাস্তার সামনে এসে আর কি আমি পড়ে গেছি। ওইখানেতে ঘন্টাখানিক আর কি আমি ওইখানেতে আর কি সেন্সার ছিলাম আর কি ওইখানেতে। পরে নিজেই উঠলাম, ওঠার পর বাসা অবধি গেলাম, চাচাকে আমি খুঁজে পেলাম না। বললাম যে চাচা যেখানে আছে থাক, আমি আগে বাসায় চাই। পরে বাসায় গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হইলাম, সবগুলো লাঠি আপনার যে পলো যেটা বলে আর কি, ওইটা সহকারে লাইট সহকারে আমি একটু থুইলাম, সাইডে থুইলাম। থোয়ার পর আমি ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমানোর চেষ্টা করলাম আর কি। যদিও ঘুম আসতেছে না, এমন একটা পর্যায়ে যেখান থেকে আমি উঠে আসলাম, ঘুমানো ট্রাই করলাম বেশ কয়েকবার, ঘুম আসতেছে না, খালি শুধু ওই চিন্তাটাই মাথায় ঘুরতেছে। পরে অনেক কষ্টের পর যদি চোখ মুছে থাকলাম, তো তারপরে একটু হালকা ঘুমের ভাব হইলো আর কি। সেই সময় আর কি ডাক দিচ্ছে যে তুই কই গেলি, এইদিকে আয়। পরে আমি ঘুম থেকে আর কি উঠলাম, ওঠার পর দাঁড় হয়ে দেখি বসে দেখি যে কে ডাকে আমাকে এত রাতে, রাত বাজে 3টা, এই সময় কে ডাকবে। একটু ভয়ে ভয়ে আর কি যে তখনকার কথাটা আর কি মনে পড়লো যে ওইখানেতে বিশাল একটা সাদা জুব্বা পরা লোক দেখলাম, ওইটা মনে পড়ে আরও তো শরীর ঘামা শুরু হয়েছে আমার, একেবারে ঘেমে একবারে পানির সব শেষ। আচ্ছা। পরে আবার ফ্যান ছিল আর কি, সেই সময় কারেন্টও ছিল না, রাত্রেবেলা তো, রাত্রেবেলা আমাদের ওইদিকে কারেন্ট প্রচুর যায় আর কি সেই সময়। পরেতে আমি যখন ওইখানেতে আবার ঘুমানোর চেষ্টা করলাম আর কি, সেই সময় আবার ঘুম আর কি চোখ লেগেছিল যে ঘুম ঘুম ভাব আর কি। ঘুমানোর আবার ট্রাই করার পর ওই লোকটা আবার বলছে, এই তুই বেঁচে গেলি, তোকে যদি আমি এইদিকে আর কখনো দেখি বা আবার মাছ মারতে যাস তাহলে কিন্তু তোকে শেষ করে ফেলবো।
তারপরে আমার আর কি এরকম করে আর কি সকালটা কেটে গেল। হুম, পরেতে চাচা, ওই যে চাচাকে আমি রেখে আসছিলাম, হুম, তো উনি সকালবেলা আমার বাসায় আসলো। জি। তো আসিয়া বলতেছে যে কী ব্যাপার ভাস্তা, তোমাকে আমি একসঙ্গে আমরা গেলাম, পরে তো তোমাকে আমি খুঁজে পাইলাম না, তুমি কই গেছিলে? হুম, হুম, পরে আমি বললাম যে চাচা আমি তো আপনাকে খুঁজলাম, আচ্ছা। আমি আপনাকে খুঁজলাম, আপনি তো হারাই গেলেন, আমি আপনাকে লাইট দিয়ে সব জায়গায় খুঁজলাম, পরেতে আমি আর না পেয়ে আর কি চলে আসছি। আমি আর চাচাকে বললাম না যে এইরকম ঘটনা আর কি। হুম, পরে চাচা বলতেছে আমি তো তামান বাড়ি খুঁজলাম, তুই না বলে চলে আসলি, আমি ওরও ভয়ে সব জায়গায় করে তার হয়ে করে খুঁজে চলে আসলাম। পরে এই যে সকালে আসলাম তোর কাছে, যে তুই আসলে আসিস কিনা, কোনো সমস্যা টমস্যা হয়েছে নাকি। হুম, তো চাচাকে বললাম না তেমন কোনো সমস্যা না, আমি জাস্ট একটু আপনাকে খোঁজার পরে আর কি আমি যখন পাই নাই তো তখন চলে আসছি। হুম, তো চাচা বললো আচ্ছা ঠিক আছে, সমস্যা যেহেতু হয়নি, তো রাতে গেছিলাম, হুম, আচ্ছা তাহলে ঠিক আছে থাক, আমি চলে যাই। তো চাচা এই বলে চলে গেল। আচ্ছা। চলে যাওয়ার পর আমি যখন আর কি ওইখানেতে নিজের মতো করে আর কি দিনটা আমি কাটাইলাম। হুম, 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 কাটার পর যখন সন্ধ্যাবেলা আর কি, সন্ধ্যাবেলা আমার তো প্রচুর জ্বর। এই জ্বরটা ছিল প্রায় 7 দিনের মতো আর কি, মানে কোনো কমার কোনো নামই নাই। হুম, এরকম 7 দিন ছিল, 7 দিন আমি বলি নাই বাসায় যে এটা এরকম ঘটনা হয়েছে আর কি, হুম, যে বলছি এমনি নর্মাল, ওটা এমনি ঠিক হয়ে যাবে। পরে না বলার কারণে আমি যখন খাচ্ছিলাম না ঠিক মতো জ্বরের কারণে, আমি তো বলি নাই যে আমার জ্বর এত। পরে যখন চলতে পারতেছি না, শুয়ে থাকতে পারতেছি না, দাঁড়াইতে পারতেছি না, তো তারপরে এক পর্যায়ে ওরা জেনে যায় আর কি যে কি হয়েছে। তো তারপরে আমাকে ডাক্তার কাছে নিয়ে যাওয়া হলো। তো ডাক্তার আর কি জ্বর দেখে ওষুধ দিল যে এগুলো খাইতে হবে। তো খাওয়ার পর দেখতেছি আমি তো ভালো হচ্ছি না। হুম, হুম, পরে এক পর্যায়ে ভালো হচ্ছি না, পরে একটা কবিরাজের কাছে আর কি গেল আমার আম্মু। তো যাওয়ার পর বললো যে আপনার এরকম সমস্যা, এরকম জিনের আর কি যে আসর নাকি যেটা বলে, এটা হচ্ছে দিয়েছে আর কি আমাদের। আচ্ছা, আচ্ছা। হুম। তো দেওয়ার পর আমি এই কথা বলে আমরা কবিরাজ থেকে কিছু ঝাড়ফুঁক নিয়ে পানি পোড়া নিয়ে আমরা চলে আসলাম। হুম, চলে আসার পর দেখি কবিরাজ সেই সময় হলো একটা ডাক্তার কথা বলছিল, আর হচ্ছে বলছে যে এনার কাছে এনার ঔষধ খাইলে নাকি ভালো হয়ে যাবে। হুম, উনি পরামর্শ দিচ্ছে যে এগুলান করলে কিছু তাবিজ দিচ্ছি আর ওনার এই ওষুধগুলো খাবেন, এই ডাক্তারের কাছে থেকে এই ওষুধগুলো খাবেন। খাওয়ার পরে একটা পর্যায়ে ভাই আলহামদুলিল্লাহ এখন অনেক ভালোই আছে। হুম, আচ্ছা, আচ্ছা। অনেক অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম আমাদের আজকের অনুষ্ঠানের যে অতিথি ভাই আছেন ওনার কাছ থেকে আমরা চমৎকার একটি ঘটনা শুনলাম। উনি মাছ ধরতে গিয়েছিলেন ওনার চাচার সঙ্গে এবং সেখানে গিয়ে ওনার সাথে কী কী ঘটেছিল সেই বর্ণনাটা এমনি এতক্ষণ দিলেন। আশা করি তার সাথে ঘটে যাওয়া ওই জায়গায় যদি আপনি, আমরা কেউ থাকতাম আসলে হয়তো বা আমাদের সাথে না ঘটলেও, আমি ওই যে কিছুক্ষণ আগে বললাম না যে আমাদের কত শত মানুষ আশেপাশে, কিন্তু কার সাথে কি ঘটে, কখন কি হয়, এটা কিন্তু আমরা বাকিরা কেউ জানি না যতক্ষণ পর্যন্ত না তারা আমাদের সাথে শেয়ার করেন। তো যাই হোক, আজকে আমি কিন্তু জানতাম না যে উনি মাছ ধরার ঘটনা শেয়ার করবেন, ওনার সাথে ঘটে যাওয়া ঘটনা রয়েছে মাছ ধরার ঘটনা। আপনারা অনেক সময় মাছ ধরার ঘটনা চান যে মাছ ধরার ঘটনা শুনবেন, আপনাদেরকে শুনিয়ে দিলাম। এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকে আসলে আপনাদের কমেন্টসগুলো দেখতে পাচ্ছি না, এই জন্য আপনারা হয়তো অনেকেই লেখালেখি করছেন, ভাই কমেন্ট করছেন না কেন। তো আমি আসলে আজকে পুরোটা এপিসোড ইমেল এবং অতিথির ঘটনা দিয়ে চালিয়ে নিতে চাই। এবং আমার হাতে আজকে এই মুহূর্তে যে ঘটনাটি রয়েছে এটিও বেশ চমৎকার একটি ঘটনা। আমি এতক্ষণ নিজে নিজে পড়ছিলাম এবং দেখা যাক আপনাদেরকে কতটুকু পড়ে শোনাতে পারি। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন সাফায়েত হোসেন সীমান্ত। মূলত এই ঘটনাটি উনি লাশ কাটা ঘর কেন্দ্রিক একটি ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়েছেন। আশা করি এই ঘটনাটি আপনাদের মনে অনেক দাগ কেটে রাখবে এবং আমরা অল্প কিছুক্ষণ পর আবারও আমাদের অতিথির কাছে ফিরব। আমি এই মুহূর্তে সরাসরি চলে যেতে চাই সাফায়েত হোসেন সীমান্তর লেখা সেই ঘটনাটিতে। বেলা উইথ রাতুল, ভয়ের শুরু এখানে।
আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনি এবং আপনার রেডিও টিমের সবাই ভালো আছেন। আমি আপনার অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। রাতুল ভাই, আপনার ভরাট কণ্ঠে ভৌতিক গল্পগুলো শুনতে আমাদের মনে অনেক শিহরণ জাগে। আজ আমি আপনাকে আমার নিজের নানা ভাইয়ের কাছ থেকে শোনা একটি সত্য ঘটনা লিখে পাঠাচ্ছি, যা হয়তো আপনার শোর মাধ্যমে হাজারো শ্রোতার কাছে পৌঁছবে। খুব বেশি কথা না বাড়িয়ে চলে যেতে চাই মূল ঘটনায়। বাইরে বৃষ্টির ঝাপটা বাড়ছে। নানাবাড়ির এই পুরনো আধো অন্ধকার ঘরে বসে থাকতে বেশ গা ছমছমে লাগছে। আমি নানা ভাইয়ের হাতটা ধরে এক প্রকার জোর করতে শুরু করলাম। নানা ভাই, আজ ওই গল্পটা বলতেই হবে। ওই যে সেই যে তোমার সাথে চাকরি করতো, কি যেন নাম, গফুর না কি যেন। তখন তিনি তার নাতিকে নিয়ে যে ওই যে ভয় পেয়েছিলেন, এই ঘটনাটা, সেটা আজ পুরোটা শুনতে চাই। আমার নানা ভাই প্রথমে বলতে চাননি। তিনি চোখে মুখে একটা স্পষ্ট আতঙ্ক, যে আতঙ্কের মধ্যে আছেন সেই ছাপটা ফুটে উঠল। তিনি বারবার এড়িয়ে যাচ্ছিলেন, কিন্তু আমার জেদ করা দেখে অবশেষে তিনি দীর্ঘশ্বাস ফেলে লণ্ঠনের আলোটা কিছুটা বাড়িয়ে দিলেন। এরপরে আমার নানা ভাই বলতে শুরু করলেন। সীমান্ত, সেটা ছিল অনেক বছর আগের কথা। আমি আর গফুর একসাথে শহরের বড় হাসপাতালে লাশ কাটা ঘরে কাজ করতাম। গফুর লোকটা এমনিতে খুব সাহসী ছিল, কিন্তু তার প্রাণভোমরা ছিল তার নাতি রাকিব। রাকিবের মা বাবা কেউ ছিল না, তাই গফুর তাকে নিজের কাছে রাখত। সেদিন ছিল অমাবস্যার রাত। আকাশে মেঘের ঘন ঘটা আর ভ্যাপসা গরমে এক প্রকার টেকা যাচ্ছিল না। হাসপাতালের উত্তর কোণে সেই পুরনো একতলা ভবনটা, যেটাকে সবাই মর্গ বলেছেন, সেখানে আমরা ডিউটি করছিলাম। গফুর সেদিন একটু বেশ চিন্তিতই ছিল। রাকিবের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তাই তাকে মর্গের পেছনে একটা ছোট কামরায় শুইয়ে রেখেছিল। আমি গফুরকে বললাম, দোস্ত, আজকে কেমন যেন সব চুপচাপ মনে হচ্ছে, তাই না? হাসপাতালের এই দিকটায় কোনো শব্দ নেই। তুই কি বলিস? গফুর জানালার দিকে তাকিয়ে উত্তর দিল, মরার মরার বাড়িতে প্রাণের শব্দ খুঁজিস না রে। তবে আজ বাতাসটা কেমন জানি পচা লাশের গন্ধ নিয়ে আসছে না, আসছে অন্য কিছুর গন্ধ নিয়ে। তখন রাত প্রায় 12টা। হঠাৎ পুলিশের একটা ভ্যান এসে দাঁড়ালো। তারা নাকি জঙ্গলি একটা ঝোপ থেকে উদ্ধার হওয়া এক বৃদ্ধার লাশ নিয়ে এসেছে। লাশটার চেহারাটা ছিল অদ্ভুতভাবে বিকৃত। মনে হচ্ছিল মৃত্যুর আগে সে যেন প্রচন্ড রকম আর্তনাদ করেছিল। তার সাদা চাদরটা রক্তে ভিজে একেবারে জবজবে হয়েছিল। পুলিশ অফিসার লাশটা রেখে যাওয়ার সময় ফিসফিস করে বলে গেলেন, গফুর মিয়া, লাশটার দিকে একটু খেয়াল রেখো। এর কোনো দাবিদার পাওয়া যায়নি, তবে এর মৃত্যুর ধরনটা খুব রহস্যময়। আমরা লাশটা 3 নম্বর টেবিলে রাখলাম। আমরা যখন বাতিটা ঠিক করছিলাম, তখন হঠাৎ গফুর থমকে দাঁড়ালো। সে কাঁপা কাঁপা গলায় বলল, দোস্ত, লাশটা কি নড়ছে? আমি ওকে ধমক দিয়ে বললাম, হ্যাঁ, মরার লাশ আবার নড়বে কিভাবে? তোর মনের ভুল। কিন্তু ঠিক সেই মুহূর্তে পাশের রুম থেকে রাকিবের একটা হাড় হিম করা চিৎকার ভেসে এলো। আমরা দৌড়ে রাকিবের রুমে গেলাম। গিয়ে দেখি রাকিব বিছানায় উঠে বসে আছে, কিন্তু তার চোখ দুটো অস্বাভাবিক রকমের সাদা হয়ে আছে। সে অন্ধকারের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছে, নানা ভাই, ওই বুড়িটা আমাকে ডাকছে। ও বলছে অনেকে আমার ভেতর ঢুকবে। গফুর রাকিবকে জড়িয়ে ধরল। কে ডাকছে দাদু ভাই? এখানে তো কেউ নেই। ঠিক তখনই আমাদের কানে ভেসে এলো একটা শব্দ। লাশ কাটা ঘরের ভেতর থেকে কেউ একজন যেন ধারালো নখ দিয়ে স্টিলের টেবিলের ওপরে আঁচড় কাটছে, যেমনটা সেই নষ্ট চক দিয়ে যখন বোর্ডে লেখা হয় সেরকম। আমরা যখন টর্চ নিয়ে মর্গের মূল ঘরে ঢুকলাম, আমাদের কলিজাটা শুকিয়ে গেল। 3 নম্বর টেবিলের সেই বৃদ্ধ লাশটা সেখানে নেই। চাদরটা মেঝেতে পড়ে আছে, আর রক্ত মাখা পায়ের ছাপগুলো গিয়ে ঠেকেছে ঠিক রাকিবের ঘরের দরজার সামনে। নানা ভাই হঠাৎ কথা থামিয়ে দিলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। আমি রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করলাম, নানা ভাই, তারপর কি হলো?
লাশটা কি রাকিবের কাছে চলে এসেছিল? নানা ভাই একটু থামলেন। পোকার শেষ ধোয়াটুকু ছেড়ে তিনি জানালার বাইরে ঘন অন্ধকারের দিকে তাকালেন একটু। বৃষ্টির শব্দটা এখন আর একঘেয়ে লাগছে না। মনে হচ্ছে কেউ যেন অবিরাম নখ দিয়ে জানালার কাঁচ আঁচড়াচ্ছে। নানা ভাই আবারও বলতে শুরু করলেন আমাদের। গফুর তখন পাগলের মতো আবারও রাকিবের গলা আঁকড়ে ধরেছে, কিন্তু রাকিবের গায়ের শক্তি যেন মুহূর্তের মধ্যেই 10 গুণ বেড়ে গেছে। সে এক ধাক্কাতে গফুরকে সরিয়ে দিল সেখান থেকে। একটা ছোট বাচ্চার ধাক্কায় গফুরের মতো হাড় হাফাতে মানুষ ছিটকে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেল। আমি টর্চের আলোটা রাকিবের ওপর ফেললাম। সীমান্ত, বিশ্বাস কর, ওই দৃশ্য দেখলে যে কেউ হার্ট অ্যাটাক করবে। রাকিবের গলার চামড়াটা যেন ভেতরের দিক থেকে কেউ টানছে। ওর ফর্সা গলার ওপরে নীল রঙের শিরাগুলো যেন প্রকট হয়ে উঠেছে, আর শিরার ভাঁজে ভাঁজে ফুটে উঠেছে কোন এক বৃদ্ধার কোচকানো চামড়ার ছাপ। রাকিব তখন বিড়বিড় করে বলতে লাগলো, গফুর, তোর মনে আছে 35 বছর আগের কথা? গোরস্থানের সেই পুরনো কবর থেকে তুই কি চুরি করেছিলি? এই কথা শুনে গফুরের চেহারা মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়ল। তার চোখে মুখে এমন অপরাধবোধ ফুটে উঠল যা আমি আগে কখনো কোনোদিন দেখিনি। আমি বুঝতে পারলাম গফুর আর ওই বৃদ্ধার লাশের মধ্যে পুরনো কোনো যোগসূত্র আছে মনে হয়। আমি সেটা জানতাম না। হঠাৎ মর্গের ভেতরের ভারী লোহার দরজাটা দড়াম করে বন্ধ হয়ে গেল। বাইরে থেকে কেউ তালা দেয়নি, কিন্তু দরজাটা এমনভাবে আটকে গেল যেন ভেতর থেকে কেউ অদৃশ্য শক্তিতে টেনে ধরে রেখেছে। আমি দরজার হাতল ধরে প্রাণপণে টানতে লাগলাম, কিন্তু কোনো লাভ হলো না। ঠিক তখনই টেবিলের 3 নম্বর টেবিলের একটা খিলখিলে হাসির শব্দ ভেসে এলো। আমি টর্চটা করালাম সঙ্গে সঙ্গে। টেবিলটা খালি থাকলেও সেখান থেকে এখন রক্ত দিয়ে কিছু একটা লেখা হচ্ছে। কোনো হাত নেই, কোনো মানুষ নেই, শূন্যে যেন একটা অদৃশ্য আঙুল সেই রক্তের আলপনা আছে। কোনো মতে অক্ষরগুলো পড়ার চেষ্টা করলাম। সেখানে লেখা ছিল, পাপের শোধ হবে তোর নাতিতে। গফুর চিৎকার করে উঠল, না, রাকিবের কোনো দোষ নেই এখানে, যা করার আমার সাথে কর, কিন্তু ও তো ছোট বাচ্চা, ও কিছু করেনি, তুই ওকে ছেড়ে দে। রাকিব হঠাৎ করে ছাদের দিকে মুখ গর্জন করে উঠল। ওর মুখটা এমনভাবে হাঁ করলো যা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। ওর মুখের ভেতর থেকে একটা কালো ধোঁয়ার মতো অবয়ব ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করলো। আমি গফুরের কলার চেপে ধরলাম। গফুর, সত্যি করে বল, কি হয়েছিল তোর সাথে? কি হয়েছিল তোর সাথে 25 বছর আগে? না হলে আজ আমরা কেউ এখান থেকে জানতে ফিরতে পারবো না। গফুর তখন আমাকে কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো, দোস্ত, আমি তখন নতুন নও এখানে। অভাবের তাড়নায় এক বৃদ্ধার কবর খুঁড়েছিলাম আমি। লোকমুখে শুনেছিলাম তাকে দাফন করার সময় তার কবরে অনেক সোনার গয়না ছিল। লোভ সামলাতে না পেরে আমি সেই কবরের কাফন ছিঁড়ে সেই গয়নাগুলো নিয়েছিলাম, কিন্তু সেই বৃদ্ধার লাশটা তখনও তাজা ছিল। আমি যখন গয়নাগুলো খুঁজছিলাম, সে হঠাৎ আমার কবজিটা চেপে ধরেছিল। আমি ভয়ে দা দিয়ে তার হাতটা এক কোপে কেটে দিয়েছিলাম। গফুর তখন থামলো, তারপর চিৎকার করে বলল, দোস্ত, আজ যে পুলিশটা নিয়ে এসেছে তার বাঁ হাতটা কাটা ছিল, যে আমি দেখা মাত্রই চিনেছিলাম। আমার পায়ের নিচ থেকে সেই মাটি যেন সরে গেল। আমরা যে লাশটার পাশে সারা রাত বসে আছি সেটা কোনো সাধারণ লাশ নয়। গফুরের সেই পুরনো পাপের সাক্ষী। তখনই অন্ধকার চিরে একটা বিকট আওয়াজ এলো। ঘরের মাঝখানে রাখা ভারী স্টিলের টেবিলটা সপাং করে উল্টে গেল, আর সেই অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো সেই বৃদ্ধার লাশ। তার শরীরটা নেই, শুধু একটা কঙ্কালসার আকৃতি, যার হাতটা কবজি থেকে কাটা। সে ধীর পায়ে রাকিবের দিকে এগিয়ে যাচ্ছে। রাকিব তখন পাথরের মতো দাঁড়িয়ে আছে সেখানে। সে যেন কোনো এক অজানা সম্মোহনে আবিষ্ট। নানা ভাই আবারও চুপ হয়ে গেলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। আমি রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করলাম, নানা ভাই, তারপর কি হয়েছে? গফুর নানা কি তার নাতিকে বাঁচাতে পেরেছিলেন? ওই কাটা হাতের বৃদ্ধা কি রাকিবকে শেষ পর্যন্ত মেরে ফেলেছিল? নানা ভাই তখন একটা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, বাঁচানোর লড়াইটা ছিল ভয়াবহ রে। গফুরকে এমন কাজ করতে হয়েছিল যা করতে কলিজা লাগে, কিন্তু সেই খেসারত দিতে গিয়ে গফুর যা হারিয়েছিল তার কোনোদিন পূরণ হয়নি। নানা ভাইয়ের লণ্ঠনের সলতেটা আরেকটু বাড়িয়ে দিলেন।
আগুনের শিখাটা থর করে কাঁপছে, ঠিক যেমন করে সেদিন অভিশপ্ত রাতে গফুরের হাত দুটো কেঁপেছিল। নানা ভাই আবারও বলতে শুরু করলেন। সেই হাতটা সেই কাটা হাতের বৃদ্ধা যখন রাকিবের দিকে এগোচ্ছে, তখন গফুর হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। ও জানতো আজ যদি কিছু না করে তবে রাকিব আর কোনো দিন সূর্য দেখতে পাবে না। গফুর নিজের কোমর থেকে সেই পুরনো দাঁটা বের করলো, যেটা দিয়ে সেই লাশ কাটার কাজ করে। ও চিৎকার করে বলল, ওরে হারামি আত্মা, কবরে গিয়েও তোর শান্তি হয়নি, আজ আমি তোর শেষ করে দেবো তোর খেলা। গফুর দা নিয়ে শূন্যে কোপ বসাতে লাগলো। কিন্তু অলৌকিক শক্তির সামনে মানুষের অস্ত্র যে অসহায় কতটা, তা সেদিন আমরা হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। বৃদ্ধার ছায়াটা একবার হাসলো, আর সেই হাসির শব্দে যেন ঘরের কাঁচগুলো চুরমার হয়ে ভেঙে চড়ে গেল। গফুর ছিটকে গিয়ে মরা লাশের জন্য রাখা সেই স্ট্রেচারের ওপরে গিয়ে পড়ল। বৃদ্ধা এবার রাকিবের থতনিটা ধরল। রাকিবের চোখ দুটো তখনও উল্টানো। বৃদ্ধা তার কবজিটা থেকে কালো রঙের একটা তরল চুইয়ে পড়ছে। সে এবার মানুষের গলায় কথা বলে উঠল। সেই কণ্ঠস্বর যেন মাটি থেকে ভেসে আসছে। সে বলল, গফুর, আজ তুই আমার হাত কেটেছিলি সেই সোনার লোভে। আচ্ছা, তুই আমার হাত কেটেছিলি সোনার লোভে। আজ আমি তোর বুক চিরে তোর কলিজাটা নেব, বদলা নেব। আজ সেই বদলা হবে সমানে সমান। হয় তোর কলিজা দিবি, না হয় তোর নাতির প্রাণ। আমি এসব দৃশ্য দেখে দরজার এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে দেখছিলাম সব। আমার মুখে কোনো কথা ফুটছিল না। গফুর টলতে টলতে উঠে দাঁড়ালো। ওর কপাল দিয়ে রক্ত পড়ছে। ও রাকিবের দিকে তাকিয়ে একবার ম্লান হাসলো। তারপর বৃদ্ধার দিকে তাকিয়ে বলল, রাকিবকে ছেড়ে দে, ওর কোনো দোষ নেই, আমি তৈরি, আমার জান কবজ কর তুই, কিন্তু আমার নাতিকে ছেড়ে দে, ওর জীবনটা ভিক্ষা দে তুই। বৃদ্ধাটা যেন এবার রাজি হয়ে গেল। সে রাকিবকে ছেড়ে দিয়ে গফুরের দিকে এগোতে লাগলো। ঠিক তখনই ঘরটা একটা অদ্ভুত নীল আলোয় ভরে গেল। আমি দেখলাম গফুর নিজে নিজে সেই 3 নম্বর টেবিলের ওপরে গিয়ে শুয়ে পড়ল। তারপর যেখানে একটু আগে সেই লাশটা কাটা হয়েছিল, ঠিক সেই টেবিলটার ওপরে আমাকে ডেকে বলল, দোস্ত, আজ আমি যা করছি তার শাস্তি আমি নেব। তুই শুধু একটা কাজ কর, ওই আলমারিতে একটা বোতল ভরা পবিত্র জল আর পুরোনো একটা তসবিহ আছে, ওটা নিয়ে রাকিবের চারপাশে একটা বৃত্ত এঁকে দে। সকাল হওয়ার আগে ওকে যেন কেউ ছুঁতে না পারে। আমি তখন কাঁপতে কাঁপতে গফুরের কথা মতো কাজ করতে লাগলাম। রাকিবকে বৃত্তের মধ্যে শুইয়ে দিয়ে আমি তখন গফুরের দিকে তাকালাম। দেখলাম সেই অশরীরী বৃদ্ধা গফুরের গফুরের বুকের ওপর বসেছে, আর তার সেই ধারাল নখগুলো দিয়ে গফুরের বুকের হাড়গুলো মরমর করে ভাঙতে শুরু করলো। গফুর যন্ত্রণায় চিৎকার করে উঠছিল। শুধু একবার ওর চোখ দিয়ে তখন শুধু ওর চোখ দিয়ে গড়গড় করে অবিরল জল পড়ছিল। ও এক দৃষ্টিতে রাকিবের দিকে তাকিয়েছিল। আমি সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে ফেললাম। কানে আসছিল শুধু মাংস চেরার শব্দ আর সেই অমানসিক খিলখিল হাসি। কখন যে আমিও জ্ঞান হারিয়েছিলাম আমি জানি না। যখন আমার জ্ঞান ফিরল, দেখলাম ভোরের আলো ততক্ষণে মর্গের ভাঙা জানালা দিয়ে ভেতরে ঢুকেছে। চারপাশে একদম শান্ত, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে দূর থেকে। আমি ধর্মর করে উঠে দাঁড়ালাম। প্রথমেই তাকালাম রাকিবের দিকে। ও বৃত্তের ভেতরে গভীর ঘুমে আচ্ছন্ন। ওর মুখটা একদম স্বাভাবিক। ওর গলার সেই নীল শিরাগুলো গায়েব হয়ে গেছে ততক্ষণে। এরপর আমি আবারও তাকালাম সেই 3 নম্বর টেবিলের দিকে। আমার কলিজাটা যেন একেবারে ফেটে গেল। সেখানে কোনো অশরীরী নেই, কোনো বৃদ্ধার লাশ নেই, শুধু পড়ে আছে গফুরের নিথর দেহ। ওর বুকটা মাঝখান থেকে চিরে একদম ফাঁক হয়ে গেছে, যেখানে দেখে মনে হচ্ছে কোনো হিংস্র জানোয়ার ওর বুকের ভেতরটা খুবলে খেয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানিস? গফুরের সেই মৃত মুখের ওপরে একটা তৃপ্তির হাসি লেগেছিল। নানা ভাই এই কথা বলে চুপ হয়ে গেলেন। ঘরের ভেতরে পিনপতন নীরবতা। আমার গায়ের লোম খারাপ হয়ে গেছে। আমি কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, নানা ভাই, রাকিব যখন উঠল, ও কি গফুর নানাকে ওই অবস্থায় দেখেছিল? নানা ভাই ঝাপসা চোখে আমার দিকে তাকিয়ে বললেন, রাকিব যখন চোখ খুলল, ওর কিছুই মনে ছিল না। ও শুধু দেখলো ওর নানা ভাই চিরদিনের জন্য ঘুমিয়ে গেছেন। কিন্তু আসল রহস্যটা
তখনও বাকি ছিল। গফুরের বুকের ভেতরটা যেটা পাওয়ার কথা ছিল, ডাক্তাররা ময়না তদন্তের সময় সেখানে অদ্ভুত কিছু জিনিস দেখতে পেয়েছিলেন। নানা ভাই তখন জানালার পর্দাটা টেনে দিয়ে বললেন, ভোরের আলো ফুটতে আর খুব বেশি দেরি নেই। তিনি গলার স্বর আরও নিচু করে বললেন, সীমান্ত, এই দুনিয়ার সব কিছুর ব্যাখ্যা বিজ্ঞানে মেলে না। গফুরের মৃত্যুর পর যা ঘটেছিল তা আজ পর্যন্ত হাসপাতালের নথিতে রহস্যই রয়ে গেছে। গফুরের ওই বিভৎস দেহটা যখন পুলিশের ডাক্তাররা নিতে এলেন, তখন পুরো মদ চত্বরে একটা অদ্ভুত থমথমে পরিবেশ বিরাজ করছিল। হাসপাতালের বড় সার্জন তিনি এসেছিলেন ময়না তদন্ত করতে। তিনি গফুরকে ব্যক্তিগতভাবেই চিনতেন। তিনি নিজ হাতেই তখন তার নিজের হাত কাঁপছিল। আর আমি তখন রাকিবকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম। রাকিব শুধু বারবার কাঁদছিল। ও ভাবছিল ওর নানা ভাই হয়তোবা স্ট্রোকে মারা গেছেন। ও জানতো না ওর প্রাণ বাঁচাতে গিয়ে গফুর গত রাতে কত কিছুর মুখোমুখি হয়েছিল। ময়নাতদন্তের টেবিল থেকে ডাক্তার যখন বেরিয়ে এলেন, তার চেহারা ছিল খুব অবসন্ন। তিনি আমার হাত ধরে পাশের রুমে নিয়ে গেলেন। গলা নামিয়ে বললেন, গফুর মিয়া, আমার 30 বছরের ডাক্তারি জীবনে এমন অদ্ভুত ঘটনা আমি দেখিনি। গফুরের বুকের খাঁচাটা ভাঙা, কিন্তু ভেতরে কোনো কলকবজা অর্থাৎ তার কলিজা, হৃৎপিণ্ড কিচ্ছু নেই। মনে হচ্ছে কোনো নিখুঁত অস্ত্র দিয়ে কেউ বুক চিরে এগুলো সরিয়ে নিয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানো? আমি তখন তোতলামি করে বললাম, কি হয়েছে স্যার? তিনি আমার হাতের তালুতে ছোট্ট একটা জিনিস রাখলেন। সেটা ছিল পুরনো স্বর্ণের একটা কানের দুল। ডক্টর বললেন তখন, এটা গফুরের হৃৎপিণ্ডের জায়গায় রাখা ছিল। সোনার দুলটা এমনভাবে বসে আছে যেন ওটা ওর হার্ট হিসেবে কাজ করছিল শেষ কয়েকটা মুহূর্ত। আমার মনে পড়ে গেল 35 বছর আগের সেই বৃদ্ধার কথা। গফুর তখন তার গয়না চুরি করেছিল। আজ সেই অচেত্য আত্মা গফুরের হৃদয়টা নিয়ে গেছে, আর তার বিনিময়ে রেখে গেছে সেই অভিশপ্ত স্বর্ণের চিহ্ন। গফুরের দাফন শেষ হওয়ার পর আমি রাকিবকে আমাদের বাড়িতে নিয়ে এলাম। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই আমি বুঝতে পারলাম রাকিব আর আগের মতো নেই। ও একা একা নিজে নিজে কথা বলতো। মাঝে মধ্যে রাতের বেলা ঘুমের ঘরে অদ্ভুত এক ভাষায় বিড়বিড় করে উঠত। আমি একদিন রাতে দেখলাম রাকিব একা একা বারান্দায় দাঁড়িয়ে অন্ধকারে নিজের বাঁ হাতটা এমনভাবে নাড়াচ্ছে যেন ওটা দিয়ে সে কাউকে কোনো কিছু একটা ইশারা করছে। ওর বাঁ হাতের কবজিটা এখনো কুচকানো। আমি গফুরকে দেওয়া সেই পবিত্র জল আর তসবিটা বের করলাম, কিন্তু রাকিব হঠাৎ করে আমার দিকে ঘুরে তাকালো। ওর চোখে সেই রাতের সেই বৃদ্ধার মতোই হিংস্র একটা দৃষ্টি আমি দেখেছিলাম। সে বলল, দোস্ত, গফুর তোর নিজের ঋণ শোধ করেছে, কিন্তু আমার হাতের কবজিটা ওর দাদি কেটেছিল। সেটা কোথায়? ওটা না পাওয়া পর্যন্ত আমি এই বংশের রক্ত ছাড়ব না। আমি বুঝতে পারলাম গফুর নিজের জীবন দিয়ে রাকিবকে সাময়িকভাবে বাঁচালেও অভিশাপটা পুরোপুরি কাটেনি। ওই অশরীরী আত্মা এখনও রাকিবের সেই শরীরটাকে নিজের বাসা বানিয়ে নিয়েছে। আমি জানতাম এই রহস্যের সমাধান লুকিয়ে আছে সেই হাসপাতালের মর্গের পুরনো নথিতে বা গফুরের সেই পুরনো বাক্সে। আমি গফুরের পুরনো ঘরে গিয়ে হন্যে হয়ে খুঁজলাম। শেষমেশ তক্তপোষের নিচে একটা ছোট মাটির হাঁড়ি পেলাম। হাঁড়িটা খুলতেই আমার গা শিউরে উঠল। সেখানে ফরমালিনের ভেতরে সংরক্ষিত ছিল একটা মানুষের বাঁ হাতের শুকনো কবজি। গফুর ওটা 35 বছর ধরে আগলে রেখেছিল। হয়তো জানতো কোনো একদিন এটার দরকার হবে। এই কথা বলে নানা ভাই থামলেন। তার দীর্ঘশ্বাসের শব্দ এতটা নির্জন যে রাতের ভয়ও সেখানে মিশে গেছে। তিনি আমাকে বললেন, সীমান্ত, ওই কবজিটা নিয়ে আমি আর রাকিব সেই রাতে আবারও সেই লাশ কাটা ঘরে ফিরে গিয়েছিলাম। সেটাই ছিল আমাদের জীবনের শেষ যাত্রা। রাকিবকে কি আমি ফেরাতে পেরেছিলাম, নাকি গফুরের মতো আমিও সেখানেই শেষ হয়ে গিয়েছিলাম? নানা ভাই লণ্ঠনের চাবিটা ঘুরিয়ে আলোটা এবার কিছুটা কমিয়ে দিলেন। বাইরে বৃষ্টির শব্দটা এখনো স্থিমিত হয়ে গেছে, কিন্তু বাতাসের শোষর শব্দ যেন একটা বিষণ্ণ বিদায়ের সুর ভেসে নিয়ে আসছে। নানা ভাই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার শেষ অংশটুকু বলতে শুরু করলেন। আমি আর রাকিব যখন সেই ছোট রাতে আবারও মর্গের সামনে দাঁড়ালাম, চারপাশটা যেন শ্মশানের মতো স্তব্ধ। রাকিবের শরীরটা যেন আর কারো নিয়ন্ত্রণে নেই, ওর নিজের নিয়ন্ত্রণে নেই। ও যেন হ্যাচকানি দিয়ে হাঁটছে, আবার ওর হাতটা কবজি থেকে অবশ্যই ঝুলে পড়ে আছে।
আমার হাতের সেই মাটির হাড়ি, যার ভেতরে 35 বছর আগের সেই অভিশপ্ত কাটা হাত, সেটি রাখা। মর্গের ভেতরে ঢুকতে দেখলাম 3 নম্বর টেবিলটা নিজে নিজেই কাঁপছে। বাতাসের ঝাপটায় আলমারির কাঁচগুলো শব্দ করে আছাড় খাচ্ছে। আমি কাঁপতে কাঁপতে হাড়ি থেকে সেই শুকনো কোচকানো কবজিটা বের করলাম। ঠিক তখনই একটা তীব্র আর্তনাদ ভেসে এলো। রাকিবের মুখ দিয়ে সেই বৃদ্ধার কণ্ঠস্বর বের হলো, দিয়ে দে, আমার অঙ্গ আমাকে ফিরিয়ে দে, তাহলেই আমি এই বংশের পিছু ছাড়ব। আমি তখন দেখলাম অন্ধকারের ভেতর থেকে সেই কুয়াশাচ্ছন্ন ছায়াটা ধীরে ধীরে মুক্ত হয়ে উঠেছে। তার হাতটা কবজি পর্যন্ত কাটা, সেখান থেকে যেন একটা কালো ধোঁয়া বেরোচ্ছে। আমি সাহসে ভর করে বললাম, তোর পাওনা তুই বুঝে নে, কিন্তু কথা দে আর কোনো দিন তুই এই দুনিয়ায় আর কোনো মানুষের ক্ষতি করবি না। বৃদ্ধা একটা পাশবিক হাসি দিল। আমি সেই শুকনো হাতটা শূন্যে ছুড়ে দিলাম। অলৌকিকভাবে কোনো এক শক্তিতেই সেই হাতটা শূন্যে ভাসতে ভাসতে গিয়ে বৃদ্ধার সেই কাঁটা কবজির সাথে গিয়ে জুড়ে গেল। মুহূর্তের মধ্যে একটা তীব্র নীল আলোর ঝলকানি হলো, আর সাথে সাথে একটা কান ফাটানোর শব্দ। মর্গের সব কটা কাচের জানালা ভেঙে চুরমার হয়ে গেল। রাকিব সেই শব্দতে ছিটকে গিয়ে মেঝেতে পড়ল। আমি দেখলাম সে বৃদ্ধার ছায়াটা ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে। তার চেহারাটা এবার কোনো বিকৃত নয়, একটা শান্ত বৃদ্ধার মতো হয়ে এলো। সে একবার গফুরের শুয়ে থাকার জায়গাটার দিকে তাকালো। সে যেন গফুরের ত্যাগের প্রতি সম্মান জানালো। তারপর সে আমার দিকে শান্ত গলায় বলল, ঋণ শোধ হলো। গফুরের রক্ত আর এই মাটির কবজি, এই দুয়ে মিলে আমার অভিশাপ পূর্ণ হলো। আমি আর আসবো না। পর মুহূর্তেই একটা দমকা হাওয়ার সাথে ধুলোবলির সাথে সেই ছায়াটাও যেন শূন্যে মিলিয়ে গেল। সারা ঘর জুড়ে শুধু ফরমালিনের গন্ধটা রয়ে গেল। সেই সাথে পচা মাংসের উৎকট গন্ধটা চিরতরে যেন মুছে গেল সেখান থেকে। রাকিব যখন চোখ খুলল, ওর চোখ দুটো আর সাদা নেই। ও স্বাভাবিক বাচ্চার মতো আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ওর গলার সেই নীল শিরাগুলো মুছে গিয়েছে, সেখানে একটা হালকা দাগ রয়ে গেছে শুধু। পরদিন সকালে আমি সেই মর্গ থেকে ইস্তফা দিলাম। আমি বুঝতে পেরেছিলাম কিছু রহস্যের সমাধান করা মানুষের কাজ নয়। রাকিবকে নিয়ে আমি দূর থেকে গ্রামে চলে গেলাম। আজ রাকিব বড় হয়েছে, ওর নিজের সংসার আছে, কিন্তু আজও ও যখন ঘুমের ঘরে হাতটা নাড়ে, আমি চমকে উঠি। যদিও আমি জানি না সেই আত্মা আর কোনোদিন আসবে কিনা। গফুর নিজের জীবনের যে বলিদান দিয়েছিল তা কখনো কোনোদিন বৃথা যায়নি। মর্গের সেই 3 নম্বর টেবিলটার এরপর হাসপাতাল কর্তৃপক্ষ সরিয়ে ফেলেছিল, কারণ ওই টেবিলের ওপর যেই শুতো সেই অদ্ভুত এক অশান্তি অনুভব করত, যেন কেউ তাকে আড়াল থেকে পাহারা দিচ্ছে। নানা ভাই চুপ করলেন। লণ্ঠনের শিখাটা একেবারে দপ করে জ্বলে নিভে গেল। ঘরটা তখন ঘন অন্ধকারে ডুবে গেছে। আমি শুধু শুনতে পাচ্ছি নানার দীর্ঘশ্বাসের শব্দ। নানা ভাই নিচু স্বরে বললেন, সীমান্ত, অনেক রাত হয়েছে, এবার যা ঘুমানোর চেষ্টা কর। মনে রাখবি, এই পৃথিবীতে পাপের খেসারত দিতেই হয়, কিন্তু ক্ষমা আর আত্মত্যাগের সেই আচ্ছা লিখেছেন যে এই পৃথিবীতে পাপের খেসারত দিতেই হয় ঠিকই, কিন্তু ক্ষমা আর আত্মত্যাগে সেই পাপের শিকল ছিঁড়ে ফেলার ক্ষমতাও রাখে। আমি চোখ বন্ধ করলাম, কিন্তু আমার কানে তখনও বাজছিল সেই পুরনো মর্গের লোহার দরজার ক্যাঁচ ক্যাঁচ শব্দ। সেই অশরীরী আত্মা হয়তো মুক্তি পেয়েছে, কিন্তু গফুর নানার সেই অসীম সাহসী ত্যাগের গল্পটা আমার মনে চিরতরে খোদাই হয়ে রইল। এই ছিল আজকের ঘটনা। রাতুল ভাই ভালো লাগলে পড়ে শোনাবেন। আশা করি এটি আপনার শোতে অন্যরকম মাত্রা যোগ করবে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো এক এপিসোডে। আমি সাফায়েত হোসেন সীমান্ত, ঘোড়াবান্ধা, চৌরাস্তা বাজার। বেলা উইথ রাতুল। ভয়ের শুরু এখানে। ইয়েস, আমরা চমৎকার একটা ঘটনা শুনলাম লাশ কাটা ঘর কেন্দ্রিক।
এবং শেষটা যে এত কষ্টের হবে, এবং মানে কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয়, এবং আরও কিছু বিষয় থাকে যে পাপ কখনো স্বাভাবিকভাবেই মুছে যায় না, এর একটা ছাপ রেখে যায় এবং এর প্রতিদান কোনো না কোনোভাবে দিতেই হয়। এমনই একটি ঘটনা আমরা শুনে এলাম, যেটি আমাদেরকে পাঠিয়েছিলেন ঘোড়াবান্ধা থেকে সাফায়েত হোসেন সীমান্ত। প্রিয় লিসেনার, আপনাদের কার কাছে কেমন লাগলো? বেশ লম্বা একটা ঘটনা ছিল, এবং আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে জানাতে পারেন। আমি আসলে এই মুহূর্তে আপনাদের কমেন্টসগুলো নিতে পারছি না, কিন্তু আপনাদের কমেন্টগুলো আমি ফ্রি টাইমে পড়ে নেব। এবং আপনাদের কাছে যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা থেকে থাকে, আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের মেইল অ্যাড্রেসে। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabel@gmail.com। আমি আপনাদের সুবিধার্থে মেইল অ্যাড্রেসটি কমেন্টে পিন করে দিয়ে রাখছি। আমাদের স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOT.SARABEL@gmail.com। আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি চান আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। আর আরেকটি বিষয় হচ্ছে, আমাদের ভূতবেলায় যারা আসতে চান তারা চাইলে কমেন্টেও আমাদেরকে জানাতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং এই মুহূর্তে আমি আর কথা বাড়াতে চাই না, আমি চলে যেতে চাই আমাদের অতিথির কাছে এবং জানতে চাই ওনার কাছে এই ঘটনাটি কেমন লাগলো। জি, রাতুল ভাইয়া অনেক শুনলাম মনোযোগ দিয়ে পুরো ঘটনাটাই। সত্যি বলতে যে ওনার যে আত্মত্যাগের যে বিষয়টা, যে কিছু দিতে হলে আর কিছু পেতে হলে কিছু দিতে হয়, তো ওনার যে ঘটনাটা শুনলাম আসলেই আমার খুব খারাপ লাগতেছে শেষটা দেখে, যে একটা ঘটনার জন্য আত্মহত্যা করলো আর কি। জি, এবং এখানে আরেকটা বিষয় আছে যে মানুষের লোভ অনেক খারাপ জিনিস। উনি যদি হ্যাঁ হ্যাঁ ওনার যুবক বয়সে 35 বছর আগে সেই উনি কোনোভাবে খবর পেয়েছিলেন যে ওই বৃদ্ধার সাথে কিছু স্বর্ণ রয়েছে, ওনাকে যখন কবর দেওয়া হয়েছিল, সেই লোভ তিনি সামলাতে হ্যাঁ। পারেননি। এবং তারপরে সেই রাতের গভীরে ওনার যে দাঁটি ছিল, যেটি দিয়ে উনি কাজ করতেন, সেটি দিয়েই ওই মহিলার কবরটি থেকে যখন সেই স্বর্ণ নিয়ে আসছিলেন, তার পা চেপে ধরে সেই সময় ওনার হাতে থাকা সেই দাঁটি দিয়ে ওনার হাতটি কেটেছিলেন। তো এখানে আসলে ওই যে একটা বিষয় থাকে না যে মিথ্যা সকল পাপ কার্যের জননী, সেরকম লোভ অত্যন্ত খারাপ একটা জিনিস। উনি যদি লোভ না করতেন তাহলে হয়তো বা অকালে ওনার প্রাণটা দিতে হতো না, এবং ওনার যে শেষ পরিণতিটাও এমন হতো না। হ্যাঁ তো যাই হোক, এই ঘটনা নিয়ে আর কথা বলাতে চাই না। আপনাদের কাছে এরকম ঘটনা থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আমি চলে যেতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি তার কাছে। আমি আবারও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, উনি যেহেতু ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না, ওনার একটা প্রাইভেসির কারণে উনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না। এই পুরোটা সময় জুড়ে আমি আপনাদের সামনে থাকবো। আমরা চলুন উপভোগ করি তার ঘটনা। ধন্যবাদ রাতুল ভাইয়া আবারও আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। তো আমি আর আমার এক এলাকার চাচাতো ভাই আর কি, সেই সময় ডিসেম্বর মাস ছিল। তো আমরা সন্ধ্যার সময় আর কি আমরা ঘুরতে বের হওয়ার সময় আচ্ছা, তো আমরা আগেই ডিসাইড করে নিই যে আমরা একটা কনসার্ট আর কি, আমরা মূলত আমাদের ঘটনাটি কনসার্ট থেকে আসার সময় এই টাইপের আর কি। হ্যাঁ, জি, তো আমরা বলে রাখি যে এরকম সময় আমরা অনেক দূরে একটা সুন্দর, অনেক দূর দূর থেকে শিল্পী আসবে, আমরা ওইখানে জি। আর কি গান শুনতে যাব আর কি। তো আমরা এরকম বলে রাখি যে আমরা যাব একটু সকাল সকাল সন্ধ্যার সময় বের হয়ে আসি। আমি ওকে বললাম, ও বললো আচ্ছা ঠিক আছে আমি চলে আসব। তো কথা বলা শেষ আমাদের, সে এখন যাওয়ার সময় তো ওর সেই সময় একটা ছোটো ফোন ছিল আর কি। এখন সেই সময় তো আপনার হচ্ছে এখন যে স্মার্টফোনগুলো বাড়াইছে এগুলো তো খুব কমই পাওয়া যেত, সবার কাছে থাকতো না আর কি, পাওয়া যেত না। তো ওর কাছে ছিল আর কি একটা ছোটো ফোন, তো ওইটা নিয়ে আর কি বার হয়েছি। এখন আমার কাছে তো নাই, এখন ওটা নিয়ে আর কি আমরা বেরোইছি। তো আচ্ছা, আমরা চলে গেলাম সেই কনসার্ট দেখতে আর কি। দেখতে গেলাম, বেশ ভালোই লাগতেছিল, কনসার্ট দেখতেছি। তো দেখার পর নতুন যে একটা বাইরে থেকে আর কি শিল্পী আসে, তো এরকম তার কনসার্ট তো অনেকক্ষণ চললো আর কি, রাত 12টা 12:30 অবধি চলতেছে, শেষ হয়নি, মানে আরও হবে আর কি ওইখানে কনসার্ট। তো আমি ওকে বললাম যে কী ব্যাপার, অনেকক্ষণ সেই সন্ধ্যা থেকে আসছি আমরা তো অনেকক্ষণ দেখলাম, এখন চলে যাই। তো ও বললো দাঁড়া, এটা আমরা হচ্ছে আরেকটু, আমার ওই চাচাতো ভাই বলছে যে
আমরা আরেকটু দেখি, এইটা অনেক দূর থেকে আছে, অনেক বিখ্যাত শিল্পী, অনেক নাম ডাক সেই লোকের। তো আমরা তার কনসার্ট দেখলাম, দেখাই প্রায় 1টা বেজে গেছে সেই আচ্ছা। কনসার্ট। আমি আবারও বললাম যে চল, এখন তো 1টা বেজে গেল, তো এখন চলে যাই। পরেতে ও বললো যে আচ্ছা চল ঠিক আছে, তুই যখন এতই ভয় করতেছিস চল আমরা ঘুরে আসি, এখানে আর থাকবো না, আমরা আজ ঘুরে চলে যাই। তো যেই কথা সেই কাজ, আমরা তো এখান থেকে ব্যাগ দিলাম। তো ব্যাগ দিয়ে আস্তে আস্তে সেই সময় 1:30 বাজছে, 1:30 বাজার সময় 1:30 বাজছে। তো সেই সময় ওর যে বলছিলাম যে একটা ওর কাছে বাটন ফোন ছিল ছোট, সেই সময় আর সেরকম স্মার্টফোন প্রচলিত ছিল না। পরেতে আমরা যখন চলে আসতেছি, আসার সময় রাতুল ভাইয়া একটা কবরস্থান ছিল, তার সেই কবরস্থানটার সামনে যাওয়ার সময় একটা আমাদের সামনে দিয়ে কালো যে বিড়াল এরকম মানে ছোট আর কি, ওইটা আমাদের সামনে দিয়ে চলে গেল। আমাদের যে ছোট্ট একটা লাইট ছিল হাতে, এই যে বাটন ফোনের যে লাইট ছিল, তো আমরা ওইটা যাচ্ছি, ওইটা সামনে দিয়ে চলে গেল, হুট করে চলে গেল, আমরা বুঝতেই পারলাম না। পরে ও আমাকে বলতেছে যে তুই কি কিছু দেখলি, এখনই আমাদের সামনে দিয়ে চলে গেল। পরে আমি বললাম যে না, কই না তো, এখানে তো কেউ বা কোনো কিছু যায়নি। ও বললো যে আরে ভালো করে দেখছি, মনে মনে কর দেখছিস দেখছিস ভালো করে দেখছিস, চলে গেল। পরে আমি বললাম না না, তোর মনে হয় মনের ভুল, ওইটা কিছু নয়। তো তারপরে ও বললো যে আচ্ছা চল ঠিক আছে আমরা আগাই। যে কথা সেই কাজে আমরা চলে গেলাম দুইজনে। পরে যাওয়ার সময় একটা সময় আবার সেই সামনে দিয়ে চলে গেল হুট করে। তো বললো যে আবার দেখে যে আবার চলে গেছে, দেখছিস তুই এবার দেখছিস। আর তারপরে আমি বললাম যে আরে না, তোর এগুলো মনের ভুল, এগুলো দেখে কি বলতেছিস, এগুলো কিছু না, এমনি চল। তো যাওয়ার সময় অনেক রাত হয়েছে, তো পরে তো একটু গা আবার শিংড়ি হচ্ছে, ভয় ভয়ে ভাব আর কি, মানে ওইটার কথা শুনে আমিও আবার ভেবে নিলাম যে আসলেই তো অনেক রাত হয়েছে, হইতেও পারে ভাব। পরে যেই কথা সেই কাজ, আমরা চলে গেলাম। এখন ভয়তেই তো শরীর হাত পা সব ঠান্ডা হয়ে আসতেছে দুইজনকারই। তো ওকে বললাম যে চল কিছু না, আমি আবার ওকে সাহস দিলাম যে এগুলা কিছু না, চল এগুলা মিথ্যা, এমনি চল, ওগুলো এমনি মনের ভুল হবে হয়তো। পরে ও বললো যে আচ্ছা ঠিক আছে চল, কিছু না। পরে গেলাম, যাওয়ার সময় একটা আমরা যখন এই কবরস্থানটা পার হইলাম, তো পার হওয়ার পর একটা বাঁশঝাড় ছিল, আচ্ছা। বাঁশঝাড় ছিল। তো সেই বাঁশঝাড়ে অন্ধকার ছিল, মানে দিনের বেলা যাইতে আর কি অনেক ভয় লাগতো, এইরকম অবস্থা, মানে অন্ধকার। সেইখানেতে আমরা রাত্রেবেলা যাচ্ছি 1:30টার সময়, আচ্ছা। তো ভয় তো লাগারই কথা। তো যাচ্ছি, যাওয়ার সময় এখানে আবার সেম অবস্থা, আবার সামন দিয়ে এসে চলে গেল। এবারকে আমিও দেখছি ওইটা, দুইজনে দেখার পর তো একেবারে দুইজনেরই অবস্থা খারাপ, যে আমরা এটা কি দেখলাম, বিশাল বড় একটা কালো বিড়াল। এত বড় বিড়াল আমি কখনো দেখি নাই, আমার জীবনে দেখি নাই বা শুনিও নাই, আমরা সেই দিনকে যেটা দেখছি। আচ্ছা। তো দেখার পর আমরা বেশ কিছুটা যাওয়ার পরে আমাদের সামনে হুট করে আপনার যে বাঁশঝাড়ের যে সাইডে আর কি, ওইখান থেকে নড়ে উঠলো। পরে ওর যে ছোট একটা ফোন ছিল, ওই ফোনের বাটন ফোন যে লাইটটা, ওইটা মেরে দেখলাম। তো দেখার সঙ্গে সঙ্গে দেখলাম এখানে মানে হালকা ঝাপসা দেখার সঙ্গে সঙ্গে দেখলাম এখানে তার কিছু দেখা যাচ্ছে না, এমনি আওয়াজ ছিল আর কি। আচ্ছা। পরে আমি ওকে বললাম যে চল এগুলো না বলে আমরা তাড়াতাড়ি চলে যাই, জায়গাটা মোটেও এতটা ভালো না, এখানে থাকা ঠিক হবে না, চল। পরেতে ওকে বললাম যে চল, পরে আমরা যাচ্ছি। যাওয়ার পরে আবার দেখি সেই ঘটনা, সাইড থেকে আরও জোরে শব্দ হইলো, মানে এবার দেখার মতো আর কি যে কি আসলেই। পরে দ্বিতীয়বার যখন আমরা লাইটটা মারবো, দেখি আমাদের ফোনটাই অফ হয়ে গেছে, কপাল আরও তো খারাপ। আর ফোন চার্জ দেয়নি ওই রকম, মানে বলার পরে আর কি সঙ্গে সঙ্গে নিয়ে গেছে। আচ্ছা। তো যাওয়ার পরে আমরা যখন যাচ্ছি, যাওয়ার বেশ কিছুটা পরেই আমাদের সামনে হুট করে বিশাল একটা সাদা আর কি বাঁশঝাড়ের সাইডে আর কি দাঁড় হয়েছিল। আপনার হচ্ছে হলো পা দেখা যাচ্ছে না, শুধু একটা সাদা কাপড় আর কি, লম্বা বিশাল
মানে শুধু উঠতেছে আর কি। তো এটা আমরা দুইজনে দেখার সময় দেখলাম, দেখার পরে তো আমরা তো নিজেকে ঠিক রাখতে পারতেছি না যে আমরা আসলে কই যাব। আমাদের আবার ওই বার্সা যে রাস্তাটুকু এইটুকু আবার আগাচ্ছে না, যেখানেতে আমাদের 1 মিনিট লাগে পার হইতে, সেইটাতে আমাদের মনে হচ্ছে যে আমরা 1 ঘন্টা হলো ওই একই রাস্তায় আমরা যাতায়াত করতেছি, কিন্তু রাস্তাটা আগাচ্ছে না। তো আগাচ্ছে না, আমি ওকে বললাম যে ভাই আমরা দৌড় দিই, এখানে হবে না, এখানে থাকলে আমাদের অনেক বিপদ হইতে পারে। তো আমরা দৌড় দিই, দৌড় দিচ্ছি, এক পর্যায়ে আমরা দৌড়াতেছি কিন্তু রাস্তা শেষ হচ্ছে না, আমাদের পড়ে যাব এরকম একটা ভাব। পরে আমরা এক পর্যায়ে আমরা দুইজনে এখানে সেন্সলেস হয়ে পড়ি। পড়ার পর যখন সকাল হয়ে যায় আমাদেরকে বাসায় নিয়ে আসা হয়। নিয়ে আসার পর আমরা বললাম এরকম ঘটনা, এরকম আসার সময় এখানেতে আমরা বিড়াল দেখলাম ওই গোরস্থানের সাইড দিয়ে যাচ্ছে। তো তারপর ওইটা পার হয়ে আমরা যখন সেই বাঁশঝাড়টা পার হই আর কি, বাঁশঝাড়টার নাম হচ্ছে শিমুলতলা বাঁশঝাড় বলে আর কি ওইটা। আমরা যখন ওই বাঁশঝাড়টা পার হই, পার হওয়ার পরে ওইখানেতে আমাদের কিছু আওয়াজ হয়েছে। তারপরে আওয়াজ হওয়ার পর দেখি বিশাল একটা সাদা পর্দা, কিন্তু শুধু যে পর্দা যেমন আপনার হলো দরজায় লাগাইলে যেরকম বাতাস করলে যে উড়ে, ওইরকম শুধু একটা সাদা পর্দা কোনো বাসের উপরেতে না, শুধু এমনি উঠতেছে। আচ্ছা আচ্ছা। পরেতে আমাদেরকে বললো যে চলো দেখি ওইখানে কি কোন পর্দা দেখছো। পরে তো আমাদেরকে দুইজনকেই নিয়ে যাওয়া হইলো। আমরা তো যাবোই না, আমাদের রাত্রেবেলা ভয়ের কারণে যে অবস্থা। পরে তো আমাদেরকে সবাই জোর করে নিয়ে গেছে, বলছে যে দিনের বেলা কিছু হবে না, চলো সমস্যা নেই চলো। তো গেলাম এখানেতে, যাওয়ার পরে দেখলাম হ্যাঁ সত্যি তো এখানেতে কিছু নাই। পরে বললো তোরা কি সত্যি দেখছিস না, এগুলো তোদের মনের ভুল, কিছু খাইছিস নাকি। আমরা তো আবার পরে ভাবলাম যে না না, আমরা তো এগুলো তো নেশা পানি এগুলো তো খাই না, আমরা কেমনে বলবো এগুলা সত্যি। পরে ওরা বিশ্বাস করতেছে না। পরে একটা পর্যায়ে আমরা যখন আবার চলে আসি, রাত্রেবেলা তো আমাদের সেই রকম জ্বর। পরে আমার থেকে ওর অবস্থা আরও খারাপ ছিল, কারণ ওর একটু বেশি সমস্যা হয়েছিল। ও পরে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। পরেতে ওকে বললো যে এই ওষুধগুলো খাওয়ান। পরে 1 মাস খাওয়ানো হয় ওকে। পরে আমার তো সেই 1 সপ্তাহ আমার আর কি অসুস্থ ছিলাম। তো 1 সপ্তাহ অসুস্থ থাকার পর আমার নর্মালি আমি ঠিক হয়ে যাই, আমার সেরকম কোনো সমস্যা হয়নি। তো তারপরে ওর কাছে খোঁজ নিলাম যে তোর কি অবস্থা। আমি তো এখন একটু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তোর কি অবস্থা। পরে ওর কাছে গেলাম, ওর তো দেখি সেই গুরুতর অবস্থা, মানে ওর শরীর একেবারে শুকাই গেছে। ওকে যেমন আমি দেখতাম এই 7-8 দিনে ওর অবস্থা একেবারে শেষ, শুকাই গেছে আর কি। পরে ওকে বললাম যে তোর সঙ্গে কি পরবর্তীতে আর কোনো সমস্যা হয়েছিল নাকি রাত্রেবেলা। পরে বললো, আমার সঙ্গে শেয়ার করলো যে হ্যাঁ আমার সঙ্গে ওই ঘটনার পর আমার সঙ্গে রাত্রেবেলা অনেক হতো। আমি যাইতাম অনেক জায়গায়, আমাকে খাওয়ানো হতো অনেক কিছু, অনেক ফল, তারপর অনেক ধরনের খাবার খাওয়ানো হতো। আমাকে রাত্রেবেলা নিয়ে যেত একটা জায়গায়, কে যেন, তো আমাকে নিয়ে যেয়ে আর কি ওগুলান খাওয়াতো। তারপরে কি অনেক জায়গায় ঘুরতে নিয়ে যেত। এগুলো আবার ঘুরে এনে আসার পর আবার আমাকে রেখে যেত। পরেতে আমি এগুলো সব আমাকে ঘুমের ভিতরে আর কি নিয়ে যেত সব এগুলা। পরে আমাকে যখন রেখে যায়, পরবর্তীতে আমি যখন আবার জেগে যাওয়ার পর আমি আবার আমার যে পাশে আমার যে ছোট ভাই থাকতো, ও আবার ছোট তো বুঝতো না যে আসলে এগুলো কি হচ্ছে। পরেতে ও বললাম যে তুই একটু আমুর রুমে থাক, আমি একা থাকি, আমাকে একটু একা থাকতে দে, আমি একটু একা ঘুমাবো। তো যেই কথা সেই কাজ। পরের দিন রাত্রেবেলা আমি বললাম যে তুই ওই রুমে ছো, আমি এখানে একাই শুয়ে থাকবো, আমার একা থাকতে ভালো লাগে। পরে এইরকম যখন আমি আর কি
ঘুমাই যাই, ঘুমাই যাওয়া আবার ওই সেম আমাকে অনেক সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যেত। তারপরে হলো রাতুল ভাই তোমার হচ্ছে খাওয়ানোর যে বিষয় একটা আছে, অনেক খাওয়ানোর আর কি ইয়া দিত, যে বলে এগুলান খা, সমস্যা নেই, এগুলো অনেক ভালো। পরে আমি বললাম যে আমি ওই ঘুমের ভিতরে আর কি যে আমাকে যে নিয়ে যেত, পরে আমি বললাম যে না, এগুলো আমি খাবো না, এগুলো আমার খাইতে ভালো লাগে না। তো আমি বললাম, পরে বললো যে না না খা, এটা খাইলে সমস্যা হবে না, তুই খেয়ে নে। পরে আমাকে জোর করলো, পরেতে আমি খাচ্ছি না, তারপর আমাকে জোর করতেছে। পরে বললো আচ্ছা খাবি না যখন চল, আর তোকে এবার অন্য জায়গায় নিয়ে যাই, ওইখানেতে গেলে তুই অনেক শান্তি পাবি, অনেক তোর ভালো লাগবে। পরেতে আমাকে নিয়ে যাওয়া হয় একটা জায়গায়, সেইখানেতে পুরনো যে একটা মনে হচ্ছে, আমাকে দেখে মনে হলো যে এটা 100 বছরের মতো পুরনো হবে বাড়ি একটা আর কি। সেখানে নিয়ে যাওয়া হয়, আমি দেখলাম ওইখানেতে মাকড়সা যে জাল বিছানো, মনে হচ্ছে যে এখানেতে বছরও কেউ এখানেতে আসে না, কয়েক বছরও এখানে থেকেও আসে না। তো নিয়ে যাওয়া হয় ওইখানেতে, আমি গেলাম। যাওয়ার পরে দেখি এখানেতে অনেকগুলো যে জামবাদুর বলে এগুলান, যেগুলান বলে আর কি গ্রাম্য ভাষায়। আমি যখন যাই দেখি ওগুলান উড়ে যাচ্ছে, সিরিয়াল করে বেশ কিছু উড়ে যাচ্ছে, এক ঝাঁক উড়ে যাচ্ছে। তো যাওয়ার সময় আমার মাথা যে সাইড দিয়ে চলে গেছে, তো আমি বললাম কি ব্যাপার, এগুলা আমার সাইড দিয়ে চলে গেল আর জায়গায় পেলো না। পরে আমি হাত দিয়ে একটু মানে তাড়ানোর চেষ্টা করলাম যে সাইড দিয়ে চলে যাক, আমি সেইভাবেই আর কি করলাম সব কিছু যে চলে যাক, কিন্তু না, ওরা শুধু আমার সাইড দিয়ে, আশেপাশে দিয়ে, আমার শরীরের সাইড দিয়ে চলে যাচ্ছে। তো যাওয়ার সময় একটা পর্যায়ে ওগুলান শেষ করে আমি একটু ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পর দেখলাম ওইখানেতে একটা রাতুল ভাই একটা মানুষের যে কঙ্কাল টাইপের এইরকম একটা চিত্র আর্ট করা, দেখতে তো বিশাল ভয়ঙ্কর, মানে যে কেউ দেখলো এটা ভয়েতে আর কি ইয়া হয়ে যাবে। আমি সেটা দেখলাম, দেখার পর আমাকে বললো চল এখান থেকে থাকবো না, এবার অন্যখানে যাব। তো ওই যেই কথা সেই কাজ, ওইখানে আমার ওইখান থেকে আমাকে আবার অন্যখানে নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পর ওইখানে আমার অন্যখানে যখন আমি গেলাম, ওইখানেতে দেখলাম শুধু টাকাই টাকা টাকা। আমাকে বলছে যে এগুলো নিবি, তো আমি বললাম যে না না, আমার টাকা লাগবে না, আমি এমনি আমি অনেক ভালো আছি, যেমন আছি এমনি আমি অনেক ভালো আছি, আমার টাকা কিছু লাগবে না। পরেতে বললো যে আরে নে নে, সমস্যা নেই, তো যা খুশি তাই নে, সমস্যা নেই, এগুলো সবই তোর জিনিস, তুই যেটা নিবি তোরই। পরে আমি বললাম না না, আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমি এমনি যাবো, আমাকে আমার দিয়ে আসে না, আমার যেখানে জায়গা আমার সেখানে দিয়ে আসে, আমি ঘুমের ধান্দায় বলতেছি এগুলা একা একা। পরের দিনকে পরে আমাকে নিয়ে আসা হলো আবার রাতুল ভাইয়া। পরের দিন আমাকে আম্মু বলতেছে যে বাইরে থেকে যে বলতেছে যে কি ব্যাপার, তোমার রুম থেকে রাত্রেবেলা এরকম কেমন আওয়াজ আসে কেন? পরে আমি বললাম কই না তো, এখানে তো কোনো আওয়াজ আমি তো করি নাই রাত্রেবেলা। পরে আমার আম্মু বললো যে হ্যাঁ, আরে না, এখানে তো অনেক আওয়াজ দেখলাম, তুই ঘুমের ভিতরে বিড়বিড় করে কি যেন কারজনের সঙ্গে কথা বলতেছিস। পরে আমি বললাম কই না তো। পরে এইরকম আর কি কথা বলে আমি, এটা আমার আব্বু একদিন জানতে পারে আর কি, যে আমি রাত্রেবেলা কথা বলি। আচ্ছা। এরকম বেশ কয়েকদিন, ওই বললাম 1 মাসের ভিতরে এই সব কাহিনী। পরে আমার বন্ধুর সঙ্গে এগুলো বলতেছি, বন্ধু যে এগুলান হচ্ছে, আমি তো কারোর সঙ্গে এগুলো শেয়ার করি না, আমি তোকে বললাম। পরবর্তী তখন বললো যে আমি তখন বুঝতে পারলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে এই ব্যাপার, এগুলোর কারণে খাওয়া দাওয়া তো ঠিক মতো হচ্ছে না, ওইখান থেকে তোকে আর কি ঘুমের ভিতরে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে এই খাওয়ানোর যে বিষয়টা আছে এইগুলোর কারণেই তোর খাওয়ার কোনো রুচি নাই আর কি, এর জন্য তুই শুকিয়ে যাচ্ছিস, বা অন্য কোনো সমস্যা হবে হয়তো, ওই যে তোকে নিয়ে যেত সে হয়তো কোনো নজর টজর এই যা বলে আর কি, এরকম কোনো আর কি ইয়া করছে। পরে এই বলে আমি ওর আম্মু যে ছিল তাকে বললাম যে ওকে তখন বলি নাই যে এটা আমি কাউকে, ও বলছিল যে এটা কাউকে না বলতে। পরে আমি বললাম যে আচ্ছা কাউকে বলবো না, আমি চলে যাব একটু পরে। পরে আমি ওকে বললাম যে থাক, তোর আমি অনেকদিন পর আসলাম, তোর আম্মুর সঙ্গে একটু কথা বলে আমি চলে যাই, ভালো মন্দ জিজ্ঞেস করে চলে যাই। তো ওর আম্মুর সঙ্গে আমি কথা বললাম যে কেমন আছেন, ওর কি অবস্থা, ও এই অবস্থা হয়ে গেছে কেন, শুকাই গেছে। তো এগুলো বলার পরে
ওর আম্মুকে একটু সাইডে ডাক দিলাম, বললাম যে এরকম বিস্তারিত ঘটনা, ওকে নাকি স্বপ্নের ভিতরে আর কি নিয়ে যেত এক জায়গায়, নিয়ে গিয়ে আর কি অনেক খাওয়া দাওয়া করাতো, তারপরে যে ঘোরাতো, অনেক পুরনো বাড়িতে নিয়ে যেত। আচ্ছা। তো এগুলো বললাম, বলার পর আমি চলে আসলাম। পরের দিনকে নাকি শুনলাম যে ওর আম্মু নাকি একটা কবিরাজকে নিয়ে আসছে, নিয়ে আসছে বাড়িগুলো বন করা যেটা বলে, চতুর্দিক দিয়ে বন করছে আর কি। বন করার পর পরবর্তীতে ওর নাকি আরও একটু গুরুতর সমস্যা হচ্ছে। এখন আগে যেরকম নর্মালি আপনার ঘুমের ভিতরে আর কি দেখা দিত, নিয়ে যেত, কিন্তু এখন আর ওইটা করতেছে না। এখন ও মানে দিনেরতে আর কি অনেক অত্যাচার করতো। আচ্ছা। মানে শরীর ও নিজে আর কি নিজের ক্ষতি করতে। হ্যাঁ, নিজের ক্ষতি করতো আর কি। আচ্ছা আচ্ছা। তো এরকম একটা পর্যায়ে সবাই আরো বুঝতে পারে যে আসলেই অনেক গুরুতর সমস্যা হয়েছে। পরে সেই কবিরাজকে আবার ডাকা হয়। আচ্ছা। সেই কবিরাজকে ডাকা হয়, ডাকার পর সেই কবিরাজ বললো যে আমি আসতে পারবো না, আপনারা একটু থাকেন, তারপর আমি আসার চেষ্টা করব আর কি, যত সম্ভব যতটুকু পারি আসতে আর কি। পরে সেই রকম রাত তখন 10টা বাজে আর কি, কবিরাজ তো চলে যাবে আর কি। সেই সময় আবার কবিরাজকে ফোন দেওয়া হয়। আচ্ছা। ফোন দেওয়ার পর তো সেই কবিরাজ চলে আসে। তো সেই কবিরাজ চলে আসতে কবিরাজ তো বুঝতে পারছে এখানেতে কি ঘটনা হয়েছে। সে তো আগে আসছিল বন করে দেওয়ার জন্য, উনি যে একটা বন করে দিছিল সেই বনটা কেটে গেছে। ওই যে আগে স্বপ্নতে আসতো, পরবর্তীতে ওই যে আর কি আপনার হচ্ছে নিয়ে যেত আর কি, আচ্ছা। ও অনেক ইয়া করে সেই বনটা কেটে দিছে। তো কেটে দেওয়ার পর সেই কবিরাজ বুঝতে পারে যে আসলে আমার বন আমি যেটা করে গেছিলাম এটা তো আর না, এটা কেটে গেছে, বনটা কেটে গেছে। তো কবিরাজ দ্রুত করে ওইখানেতে বসে বললো যে রুগীকে একটু একটা ঘরে নিয়ে যাও। তো নিয়ে গেল একটা ঘরে, ওকে রাখলো। কবিরাজ এইখানেতে বাইরে বসে, সে হচ্ছে একটা ঘরে মানে তাকে হচ্ছে একটা রুমে রাখা হয়, কবিরাজকে বাইরে রাখা হয় আর কি। আচ্ছা আচ্ছা। তো কবিরাজ ওইখানেতে অনেক ওই যে ছেলে ছিল আর হলো মাঝে ছিল, বললো যে আপনি হচ্ছে সরষের তেল একটা চামচে করে নিয়ে আসেন, একটা মোমবাতি আর হচ্ছে হলো একটা দাও আর কি। আচ্ছা। তো নিয়ে আসা হলো, নিয়ে আসার পর একটা ওই দাটা দিয়ে একটা বৃত্তর মতো আট করলো, ওইখানেতে কবিরাজ বসে বলল। বসার পর তো ওইখানেতে কবিরাজ যে বললাম সরিষার তেল যেটা আর কি, একটু সরিষার তেল আনতে বলছিল, তো ওইটা হাতে নিয়ে এইরকম করতেছে আপনার হচ্ছে যে বুড়ো আঙ্গুলটা ওইটা দিয়ে আর কি নাড়াচাড়া করতেছে, আর ওই যে দাটা আর কি ওইটা নিয়ে মাটিতে আঘাত করতেছে। আঘাত করার পর একটা পর্যায়ে মোমবাতি যেটা ছিল আর কি বলছিল এখানে রাখতে, জি। মোমবাতিটা ওই সাইড থেকে আপনার হচ্ছে ওই যে একটা ছোট আপনার ওই যে সরার মতো যেটা বলে সরা, ওইটাতে একটু সলতা আর কি দিয়ে সরিষার তেল দিয়ে আগুন যে সাইডে ছিল ওইটা রাখার পর আপনার হচ্ছে হলো মোমবাতির সাইডে রাখার পর দেখি ওই সরিষার যে ছোট একটা আর কি সলতার মতো দিয়ে আগুন জ্বালাইতো আর কি পরবর্তী কালে, বাতি বা যেটাকে বলে আর কি। তো ওইটা সাইডে রাখ, পূজোর সময় সম্ভবত কাজে লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা নামটা সঠিক মনে ছিল না। তো ওইটা সাইডে রাখা হয় কবিরাজের সামনে, ওইটা সহকারে যে মোমবাতি সাইডে রাখা হয়। তো কবিরাজ তো ওই যে হাত বলছিলাম যে হাতটা দিয়ে নাড়াচাড়া করতেছে, হঠাৎ একটা পর্যায়ে দেখি ওই মোমবাতিটা হঠাৎ করে জ্বলে উঠলো। জ্বলে ওঠার পর যে সাইডে যে রুমেতে যে আর কি ওই ছিল, তো ওকে তো ওর সেই রকম অবস্থা তোমার হচ্ছে গিয়ে মানে ওকে 4-5 জন আর কি আটকানো যাচ্ছে না, এরকম গায়ে শক্তি চলে আসছে ওর। আচ্ছা আচ্ছা। আটকাতে পারতেছে না। তো এখন কবিরাজকে বলতেছে যে এরকম আগের থেকে তো শক্তি দ্বিগুণ হয়ে গেছে, কারণ ওকে আমরা আটকাতে পারতেছি না। কিন্তু কবিরাজ তো এখানেতে মন্ত্র পড়তেছে। পরে কবিরাজের সঙ্গে যে একজন পাতার যে তাকে বলে আর কি, ওকে বসানো হয়। তারপরে তো কাজ শুরু হয়ে যায়, যে ওকে বসানোর পর ওর ভিতরে ভরণ দেওয়া হয় যে আসলে কি হয়েছে, একটু শুনবে আর কি। সবাই মিলে বলতেছে যে বলেন কি কাহিনী, কি জন্য ধরছে। তো ও বসানো হয়, বসানো একটু ওই যে মন্ত্র পাঠ করার পর আর কি পরবর্তীতে যখন ওর ভিতরে চলে আসলো, তো আসার পর বলতিছে যে ও ডিরেক্ট এসে বলতিছে আমি ওকে নিয়ে যাব, আমি ওকে ছাড়বো না। হ্যাঁ, তো এরকম ওর কথা যে আমি ছাড়বো না। কবিরাজ বলতিছে কি জন্য ছাড়বি না, কি হয়েছে সেইটা বল, কেন ধরছিস সেইটা বল। তো কিছু বলবে না, চুপ করে প্রায়
5-7 মিনিট চুপ করে আছে, কিছু বলতিছে না। হুম হুম কবিরাজ যখন ওই যে তেলটা, ওই যে তেলের কথা বলছিলাম, সরিষার তেল, সেই তেলটা যখন ওর গায়ে ছিটা মারে তখন ও লাফ দিয়ে ওঠে। ওই যে দাগ যে একটা দেওয়া ছিল ওইটার বাইরে তো আর যাইতে পারবে না, তো ওইটার ভিতরে লাফ দিয়ে ওঠে। লাফ দিয়ে ওঠে কবিরাজকে আর কি গলাটা টিপে ধরতে ধরে, কিন্তু কবিরাজ সেটা যখন ওই যে দাটা ছিল ওইটা যখন মাটিতে আঘাত করে, পরবর্তীতে কবিরাজের কাছে আসতে পারে, এমনি দূর থেকে হাত দিয়ে আর কি করার চেষ্টা করছে, কিন্তু পারতেছে না। হুম তারপরে একটা পর্যায়ে কবিরাজ যখন বলল যে তুই সোজা কথা বলবি কিনা, আমি তোর উপরে আরো কিছু করব। পরেতে ও বলছে তুই যা পারিস কর, আমি এখানেতে কিছু বলবো না, আমি কিছু করবো না। হুম। আচ্ছা আচ্ছা পরেতে আমি যখন শুনতে পারলাম এইসব কাহিনী, পরে কবিরাজ যখন ও সোজা কথা বললো যে তুই বলবি কিনা, ও বলছে যে না আমি কিছুই বলবো না, তুই যা করাস করে নে। হুম পরে কবিরাজ যখন একটু বেশি মন্ত্র আর কি পাঠ করে তার ওই সরিষার তেল হাতে নিয়ে যখন ফুঁক দেয়, হুম তখন ও বলে দেয় যে আমি এরকম, ও যখন যাচ্ছিল যাওয়ার সময় ওর বাঁট ঝাড়ে যেতে, ওই যে বলছিলাম বাঁট ঝাড়েতে সাদা কাপড় আর কি উঠতেছে, হ্যাঁ তো ওইটার দিকে ও তাকাইছিল অনেকক্ষণ। তাকাই থাকার পরে ওই পরের দিনকে রাত্রেবেলা ও নাকি ওইখানেতে বার হয়েছিল, বার হয়ে ওর পিছনে হ্যাঁ ওই জিনিসটা দেখার জন্য হ্যাঁ, গিয়েছিল আচ্ছা। হ্যাঁ ওই জিনিসটা দেখার জন্য গিয়েছিল। হুম হুম দেখার জন্য যাওয়ার পরে তো দেখে যে ওর সামনে যে একটা ছায়ার মতো অবস্থা, ছায়ার মতো কি যেন ছিল, ওইটা তো পাড়া দেয়, মানে পাটা দিয়ে আর কি চলে যায়। ওই পাটা দেওয়ার কারণে আর কি ওর উপরে আসর করছে যে ওকে আমি নিয়ে যাব। তো এখন এই যে এ বলতিছে যে ও কেন আমার ছায়ার উপরে পা দিল, হুম মূলত ওই পা দেওয়ার কারণে আর কি ও ধরছে। তো পা দেওয়ার কারণে ধরার পর যে এরকম যা এত যাবৎ যা আমি ওর সঙ্গে করতেছি দীর্ঘ 1.5 মাস হবে, 1.5 মাস হলো আমি ওকে যা যা করতেছি, যা যা খাওয়াচ্ছি, যেখানে ঘুরাইতে নিয়ে যাচ্ছি সব আমি আমার দিয়ে নিয়ে যাচ্ছি, এবং ওকে আমি নিয়ে যাব, একটা সময় ওকে আমি নিয়ে যাব। নিয়ে যাবো আচ্ছা। হ্যাঁ, তো এই কথা বলে সে আটকে গেল, বললো যে তুই এখন আসল কথায় আয়, তুই ওকে ছাড়বি কিনা সেটা বল। আচ্ছা পরে ও বললো না আমি ওকে ছাড়বো না, ওকে আমি নিয়ে যাব। হুম বললো না না, কবিরাজ বললো যে তোকে তো নিয়ে যেতে দেবো না, তোর অন্য কিছু চাহিদা থাকলে বল, আমরা তো পূরণ করে দিব। হুম তারপর ও বলতেছে যে না না, আমরা জিন বলতেছে যে না না আমি কিছু চাচ্ছি না, আমি ওকেই নিয়ে যাব। এরকম অনেক জোরাজোরির পর একটা পর্যায়ে ও শেষমেশে রাজি হয় যে ওকে নাকি একটা নেংগুরালা মানে পাঠা দিতে হবে, একটা এক দরে আর কি কিনে পাঠা দিতে হবে, হুম আর হচ্ছে এক জোড়া কবিতর, আর হচ্ছে হলো 10 লিটার দুধ। এখন এরকম কবিরাজকে এরকম করে বলতিছে, বলার পর কবিরাজ বলতিছে যে না এগুলো তো সম্ভব না, এরা তো গরিব মানুষ, এরা এত কিছু দিতে পারবে না, তোর যদি অন্য কিছু থাকে সেইটা বল। হুম পরেতে জিনটা বলতিছে যে না না আমার এগুলোই লাগবে, এগুলো যদি না দিতে পারিস তাহলে আমি ওকে নিয়ে যাব। হুম হুম কবিরাজ বলতিছে যে তোর যদি অন্য কোনো ইয়া থাকে তুই বল, আমরা তোকে সেটাই দিব। হুম পরে ওই তো আবার ঘাট চারামো করতেছে, না না তাহলে আমি এক নিয়ে যাব, তুই যা পারিস কর। হুম পরে আবার হচ্ছে কবিরাজ আবার যখন ও ঘাট তারামো করতেছে, কবিরাজ আবার হুম একটু মন্ত্র পড়ে, আবার যখন একটু বেশি করে আর কি মন্ত্র পড়ে পানি আর যে তেল যেটা ওটা একটু ছিটা দেওয়ার পরে তখন রাজি হয়, যা বললো যে আচ্ছা আমি ওকে আরেকটা অপশন দিচ্ছি, ও যদি রাজি হয় তাহলে আমি ওকে ছেড়ে দেব। হুম পরে বলছে যে এই শুক্রবারে মসজিদে নাকি যে পায়েস করে দিতে হবে, আচ্ছা পায়েস করে দিতে হবে, আর হচ্ছে হলো 5টা গামছা, 5টা বদনা, আর হচ্ছে হলো সাবান, ওই যে সাবান 5টা দিতে হবে। এগুলো যদি দিতে পারে, হুম আবার বলছিল যে 10 কেজি চালের আর কি পায়েস, ঠিক আছে, 10 কেজি চালের পায়েস, এগুলো যদি ও দিতে পারে হুম তাহলে আমি ওকে ছেড়ে দেবো, না হলে আমি ওকে ছাড়বো না, আমি ওকে নিয়ে যাবো। হুম তো কবিরাজ এদের যে লোকজন ছিল এদেরকে বললো যে এটা আপনারা দিতে পারবেন নাকি। তো পরেতে এরা বললো যে হ্যাঁ আমরা দিতে পারবো, সমস্যা নেই, আমরা শুক্রবারেই দিব। হুম হুম পরে এনারা কবিরাজকে বলার পর কবিরাজ বললো আচ্ছা ঠিক আছে, তুই যা চাচ্ছিস আমরা তোকে তাই দিব। হুম তো
তো ও বললো যে আচ্ছা ঠিক আছে, আমি আমার নজর উঠাই নিচ্ছি। এখন কবিরাজ বলতেছে যে তুই যে উঠাই নিবি তার কি কিছু প্রমাণ তো দিয়ে অবশ্যই দিয়ে যাওয়া লাগবে, না আচ্ছা। তো আমি কেমনে বুঝবো যে হ্যাঁ, তুই তুই চলে আসলে গেছিস। চলে গেছিস কিনা। হুম হুম হ্যাঁ, তো যখন ওগুলান দেয় কবিরাজ ওগুলান বললো, বলার পরে ও আবার চলে যাবে। এখন ও আবার বলছে যে আমি যখন চলে যাব ওদের যে পূর্ব সাইডের যে একটা গাছ আছে আর কি, ওই যে শিমুল গাছের আর কি, ওইটার একটা আমি ডাল ভেঙে দিয়ে যাব। আমি যখন চলে যাব একটা ডাল ভেঙে দিয়ে যাব। যেই কথা সেই কাজ, ওইটা যখন চলে যায় তার পরের দিনকে দেখে যে সত্যি, হ্যাঁ সত্যি ওইটার একটা ডাল ভাঙা, মানে ভেঙে আর কি গাছে আটকে আছে, ওটা মাটিতে পড়েনি এখন। হ্যাঁ, তো ওরা হচ্ছে মসজিদে সেই দিনকে শুক্রবারে পায়েস দিল, 5টা গামছা বদনা এগুলো আর কি যারা দিতে বলছে সবই দিল। তারপরে কবিরাজ বলল যে তাবিজ কিছু দিল, দেওয়ার পরে কবিরাজ বললো যে আর কোনো সমস্যা নেই, আপনার ছেলে এখন একদম সুস্থ, হুম এখন স্বাভাবিক একটা ভালো ডাক্তার দেখিয়ে ওকে সুস্থ করাই না। হুম পরেতে নাকি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। ভালো আছে। আচ্ছা। তো রাতুল ভাইয়া এই ছিল আমার ঘটনা। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। বেশ লম্বা একটা ঘটনা শুনলাম আপনার কাছ থেকেও। এবং এই মুহূর্তে যে সকল লিসেনার আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদের কার কাছে কেমন লাগছে জানাতেই থাকুন, কারণ এই মুহূর্তে আমি আসলে আপনাদের কমেন্টগুলো পড়ে ফেলতে পারছি না, কিন্তু আমরা অবজার্ভ করছি কে কী লিখছেন। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা। এবং আজকের আয়োজন কেমন লাগছে আপনাদের সেগুলো আমাদেরকে জানাতে পারেন। এবং আপনাদের সাথে যদি ঘটে যাওয়া এমন কোনো ভৌতিক ঘটনা থাকে, আপনি চাইলে আমাদের সাথে আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে পারেন। এবং অনেকেই আছেন যারা আমাদেরকে না করেন যে আসলে ভাই আমি ক্যামেরার সামনে আসবো না। তো সেক্ষেত্রে যাদের প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা তাদের প্রাইভেসি মেনটেন করবো ইনশাল্লাহ। এবং যারা আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতেছেন তারা তো যোগাযোগ করবেনই, এবং যারা চান আপনাদের ঘটনা পড়ে শোনানো হোক সেক্ষেত্রে তারা আমাদেরকে মেল পাঠাতে পারেন। আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabar@gmail.com। আর এই মুহূর্তে আসলে অনেকগুলো কথাই হলো, অনেক কথাই শুনলাম, অনেক ঘটনা শুনলাম। তো মনে হচ্ছে একটা মেইল পড়ে ফেলা উচিত। তো আমার কাছে আরেকটা পুরনো মেইল রয়েছে। পুরনো মেইল বলতে খুব বেশি পুরনো নয়। আমি আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে শাহ পরাণ। উনি আমাদেরকে প্রতিনিয়ত ঘটনা পাঠাতেন, কিন্তু ইদানিং আমি দেখতে পাচ্ছি যে উনি একই ঘটনা যেগুলো আসলে প্রচার হয়েছে 2-1 এপিসোড আগে বা গত মাস কিংবা তার আগের মাসে, সেই ঘটনাগুলো উনি বারবার পাঠাচ্ছেন। আমি জানি না উনি ভূতবেলায় শোনেন কি না, কিন্তু আসলে বারবার একই ঘটনা পাঠানো এটা আসলে আমাদের জন্য খুবই কষ্টদায়ক। তো যাই হোক, আমি এখন যে ঘটনাটি পাঠিয়েছেন শাহপরাণ, সেই ঘটনাটি উনি আগে পাঠিয়েছিলেন, আমি একবার পড়েও ছিলাম আগে। তো ওই ঘটনাটিতে আবার চলে যাচ্ছি। এবং নতুন কোনো ঘটনা এই মুহূর্তে আমার হাতে নেই। বরকত ভাই ঘটনা পাঠিয়েছিলেন একটা, আপনারা শুনেছেন, এবং সাফায়েত হোসেন সীমান্ত যিনি ঘটনা পাঠিয়েছেন আমাদেরকে কিছুক্ষণ আগে আপনাদেরকে পড়ে শোনালাম। সেই দুটি নতুন ঘটনা ছিল। এবং আরও কিছু মেইল রয়েছে যেগুলো এখন পর্যন্ত আমি পড়ে ফেলতে পারিনি, কিন্তু শাহপরাণ আপনাকে আরেকবার বলছি, আপনি অবশ্যই ঘটনা পাঠালে অবশ্যই নতুন ঘটনা পাঠাবেন। এবং আপনাকে তো মেইলে রিপ্লাই দেওয়া হয় যে আপনার এই ঘটনা পড়ে ফেলা হয়েছে, তারপরও আপনি আমি খেয়াল করেছি গত কয়েকদিন থেকে একই ঘটনা বারবার পাঠাচ্ছেন। তো যাই হোক, আমি আন্তরিকভাবে দুঃখিত, মন খারাপ করবেন না। লিখেছিলেন যেভাবে, আমি ঠিক সেভাবে ওনার ঘটনাটি পড়ে শোনানোর চেষ্টা করছি। কোনো জিনিস বাড়ি থেকে বেলা with রাতুল। ভয়ের শুরু এখানে। কোনো জিনিস বাড়ি থেকে গায়েব হয়ে যাওয়া কেবলমাত্র হরর ফিল্মে মানায়, কিন্তু এমন ঘটনা বাস্তব জীবনে খুব কম দেখা যায়। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্য। কথাগুলো কেন বললাম জানেন? যাতে আপনারা বুঝতে পারেন বা বিশ্বাস না করার যে আপনাদের একটা ব্যাপার, সেটা যেন না তৈরি হয়। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আমি মোহাম্মদ শাহ পরাণ বরাবরের মতো আবারও
ঘটনা পাঠিয়ে ফেললাম। ঘটনাটি ঘটে মূলত আমার ফুফুর বাড়িতে। ঘটনাটি ঘটার সময় আমিও সেখানেই ছিলাম, অর্থাৎ আমার ফুফুর বাড়িতে। আমার ফুফুর বাড়ি ঢোল ভাঙার সাকোয়া ব্রিজের দক্ষিণ পাশে রাইতি নড়াইল নামক গ্রামে। তো কথা না বাড়িয়ে চলুন ঘটনা শুরু করি। একদিন বিকেলবেলা আমি আমার ফুফুর বাড়িতে যাই। সেখানে পৌঁছে আমার ফুফুতো ভাই অর্থাৎ আবির ভাইয়ের সাথে চুয়া সেচার কাজে চলে যাই। বলে রাখা ভালো রাতুল ভাই, চুয়া বলতে বোঝায় বিলের মাঝে নিচু জায়গা যেখানে আমরা মেশিন সেট করে দু ভাই সেখান থেকে বাসায় চলে আসে এবং পরদিন সকালবেলা উঠে আমরা সকালের খাবার খেয়ে পরিবারের সবাই এবং আশেপাশের কয়েকজনকে নিয়ে মাছ ধরতে চলে যাই। সারাদিন আমরা মাছ ধরতে থাকি। মাছ ধরতে ধরতে একটা সময় আমার ফুফুর থেকে নির্দেশনা আসে যেন আমাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তখন আমার ফুফাতো বোন এবং আমি বাড়ির দিকে চলে আসি। সবাই এখনও মাছ ধরছে। আমাদেরকে বাড়ি দেখাশোনা করার জন্য বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং বেশ কিছুটা পথ আসার পর বাড়ির যখন কাছাকাছি চলে আসি, ওদের বাড়ির পাশে একটা বড় পুকুর ছিল। সেই পুকুরের একটা বড় তেলাপিয়া মাছ আমরা দেখতে পাই এবং সিদ্ধান্ত নেই সেই তেলাপিয়া মাছটাকে ধরব এবং আমার ফুফাতো বোনকে আমি বাসায় পাঠিয়ে দেই এবং আমি সেই পুকুরে নেমে মাছটাকে এক প্রকার ধরে ফেলি। মাছটা ধরে নিয়ে এসে যথারীতি আমি গোসল করে নেই, কাপড় চেঞ্জ করি এবং আমার ফুফাতো বোন সেই ধরে নিয়ে আসা মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে এবং সেই সাথে সেই তেলাপিয়া মাছটাকেও কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেয় এবং কিছুক্ষণ পর পরিবারের বাকি সবাই সেখান থেকে মাছ ধরে চলে আসে এবং যার যার ভাগের মাছ সেগুলো ভাগাভাগি হয়ে যায়। এখানকার মতো ঘটনা বেশ স্বাভাবিক। সবাই ফ্রেশ হই এবং ফ্রেশ হওয়ার পর অনেক গল্পগুজব হতে থাকে এবং সবাই যখন গল্পগুজব করতে থাকে আমার ফুফু রান্না শেষ করে আমাদেরকে খেতে রাখেন। আমরা যথারীতি খাবার খাই। খাবার খাওয়ার পর আমি আমার ফুফুতো ভাই এক রুমে শুয়ে পড়ি এবং পাশের রুমে আমার ফুফুতো বোন শুয়ে পড়ে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর রাতের বেলা কে যেন আমার ফুফুতো বোনকে জানালা দিয়ে ডাকছে। এমন সময় আমার ফুফুর কণ্ঠের মতো নাকি দুবার ডাক দিয়েছে। এরকম ডাক শুনে ফুফুতো বোন বলে, আম্মু তুমি কোথায়? তখন আমার ফুফু পাশের রুম থেকে বলে, আমি তো এই রুমে, কি হয়েছে? তো এই ডাক শুনে সে তখন আর কিছু ভাবে না এবং এই বিষয়টাকে পাত্তা না দিয়ে আবারও শুয়ে পড়ে। তখন কিছুক্ষণ পরে মনে হচ্ছে যেন ফ্রিজের ভেতরে কিছু একটা নড়ছে। সেই শব্দটাকে ভাবছে বাইরে থেকে আসছে, তাই কেউ পাত্তা দেয় না। পরে আবার যখন এই শব্দটা পায় তখন মনে হচ্ছে তার ঘরের ভেতর কেউ যেন ফুটবল লাফাচ্ছে, এরকম একটা ধূপ ধূপ শব্দ হচ্ছে। আবার আরও একটা শব্দ আসছে, মনে হচ্ছে কেউ যেন হাঁটছে। একটা সময় সে অনুভব করে কে যেন অতি দ্রুত তার কাছে আসে এবং নিঃশ্বাস ফেলে তার কাছে এবং এই দৃশ্য দেখে সে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে পাশের রুম থেকে আমরা তড়িঘড়ি করে যাই এবং অন্য রুম থেকে আমার ফুফু চলে আসে। তাকে জিজ্ঞাসা করা হয় কি হয়েছিল। সে তখন আমার ফুফু এবং আমাদেরকে বলে যে এই ঘটনা। তারপর তার মুখ থেকে সব ঘটনা শোনার পর আমরা যখন ফ্রিজ খুলি তখন দেখি ফ্রিজে যে মাছগুলি ছিল তার মধ্যে ফ্রিজে এসে যে মাছগুলো রাখা হয়েছিল সেই ফ্রিজের মধ্যে একটা মাছও ছিল না। আমরা একদম শকড হয়ে যাই যে কি হচ্ছে আমাদের সাথে। তো তারপর এভাবেই রাত কেটে যায়। পরদিন সকালবেলা কোনো একটি কাজে ফুফু ফ্রিজ খোলে এবং সেখানে দেখে তিনি আবারও শক হয়ে যান। তিনি দেখেন সেই মাছটি সেখানে এখনও অক্ষত অবস্থায় রয়েছে, অর্থাৎ সেই তেলাপিয়া মাছটার কথা বলেছেন। এইভাবে ঘটনাটি ঘটে যায় রাতুল ভাইয়া। আমরা এখনও জানি না যে ঘটনাটি আমাদের সাথে কেন ঘটলো এবং তারপরে সম্ভবত মাছটাকে ছেড়ে দিয়েছিলেন উনি, এমনটি জানিয়েছেন। আর নিচের দিকে কথাগুলো আমি বুঝতে পারছি না, তবে যতটুকু পড়েছিলাম এইভাবে উনি লিখেছিলেন। তারপর উনি ওনার নাম লিখেছিলেন এবং তারপর একটি মেসেজ লিখেছিলেন নির্বাচন নিয়ে, যে কেউ একজন জয়লাভ করেছেন সেটাও লিখেছেন। তো যাই হোক, শাহপরান আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ঘটনা পাঠিয়েছিলেন, অবশ্যই আপনি ভূতবেলা শুনবেন প্লিজ। আপনার যতগুলো ঘটনা পাঠিয়েছিলেন সবগুলো ঘটনাই আমরা ইতিপূর্বে পড়ে শুনিয়েছি। তো জানি না আপনি নিয়মিত শোনেন কিনা ভূতবেলা।
তবে অবশ্যই একই কাজ বা একই ঘটনা বারবার পাঠাবেন না। তো প্রিয় লিসেনার, আমি আরেকটি ঘটনা ক্যামেরা লিসেনার থেকে শুনবো। আচ্ছা, ওনার কাছে আমরা আর ঘটনা শুনবো না। আমার হাতে একটি ছোট্ট ঘটনা রয়েছে। সেই ঘটনাটি আমি রিসেন্টলি সংগ্রহ করেছি, বলতে গেলে আজকে সন্ধ্যায়। যে ঘটনাটি ঘটেছে ওনার নাম পরিচয় আমি এই মুহূর্তে সঙ্গত কারণে গোপন রাখছি। খুব ছোট্ট একটি ঘটনা, এটা অমীমাংসিত একটা ঘটনা, যেটা আসলে কোনো সমাধান এখন পর্যন্ত তিনি খুঁজে পাননি। তো এটা আসলে ওনার ছোট মেয়ে এবং ওনার বাসার রান্নাঘর কেন্দ্রিক। উনি গত 2-1 বছর আগে বাসা করেছেন, মানে ডুপ্লেক্স বাসা। তো যেহেতু গ্রামের মধ্যে বাসাটি করেছিলেন এবং দেখা যায় যে এখন গরমকাল, যার ফলে দেখা যায় যে উনি যদি রান্নাবান্না করেন ওনার কিচেনে, তো তখন দেখা যায় যে সারা রাত ঘুমাতে পারা যায় না, কারণ প্রচণ্ড গরম হয়ে থাকে এবং কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ থাকে রুমের মধ্যে রান্নাবান্নার। তো এরপরে এটা যেন না হয়, এজন্য তিনি সিদ্ধান্ত নেন যে ওনার বাসার পেছনে, অর্থাৎ ওনার মানে বাসার সামনে দিয়ে রাস্তা এবং বাসার পেছনে রয়েছে অনেকগুলো বাঁশঝাড়। সেই বাঁশঝাড়ের অংশটাতে আগে কিছু ওনার পোষা গরু ছিল, যেগুলোকে উনি ওখানে পালন করতেন। সেই জায়গাটা পরিষ্কার করে ওখানে উনি রান্নার ব্যবস্থা করেছেন। তার পেছনে একটা দেয়ালের মতো দিয়েছেন, ছোট বাঁশ বা এরকম কিছু খড় দিয়ে। তো সেখানে ওনার রান্নাঘর, এবং তার পাশেই রয়েছে তার ভাইয়ের বাসা। ওনার ভাইয়ের ওয়াইফ এবং তার ছেলের বউ, ওনারাও সেই বাসার পেছনেই রান্না করেন। কিন্তু তার পেছনেই, অর্থাৎ সেই যে ছোট দেয়ালের কথা বলেছিলাম বাঁশ দিয়ে দেওয়া, সেই দেয়ালের পেছনেই রয়েছে বাঁশঝাড়। আমি আপনাদেরকে বললাম কিছুক্ষণ আগে। তো সেদিন ওই কাকু রান্না চড়াবেন ওনার চুলায়। উনি সেদিন মাংস রান্না করবেন, গরুর মাংস। তার ওপাশে ওনার ভাইয়ের ওয়াইফ এবং তার ভাইয়ের ছেলের বউ রান্নাবান্না করছেন। এই দেখে উনি ওনার যে জায়গাটা, উনি যেখানে রান্নাবান্না করেন, এখনও ঘেরেননি, কিন্তু ওই জায়গাটা খোলা রয়েছে। তো উনি মাংস চুলায় উঠিয়ে দেন, দিয়ে কোনো একটা স্টিলের ঢাকনা দিয়ে সেটা ঢেকে রেখে যান। স্টিলের ঢাকনাটা মনে রাখবেন আপনারা। সেই ঢাকনাটা দিয়ে উনি অল্প কিছুক্ষণের জন্য ওনার বাসার ভেতরে চলে যান, যে কোনো একটা জিনিস সম্ভবত প্রয়োজন ছিল। তো উনি যখন বাসার ভেতরে চলে যান, উনি ভাবছেন যে এখানে তো আসলে ওনার ভাবি আছেন এবং ওনার মানে ভাতিজার ওয়াইফ রয়েছেন কাছাকাছি, এখান থেকে মোটামুটি 10-12 ফুট হবে এইটুকু দূরত্ব। তো এই জন্য উনি চুলাতে আগুন জ্বালিয়ে চলে গেছেন ভেতরে। তো এর কিছুক্ষণ পরে উনি বাসার ভেতর থেকে একটা শব্দ পান। মনে হয় যেন স্টিলের কোনো একটা বাটি বা কোনো একটা, যদি মাটির উপর থেকে, মানে উপর থেকে যদি মাটিতে পড়ে যেরকম শব্দ হয়, একটা টুং বা এরকম করে একটা শব্দ, মানে খুব জোরে একটা শব্দ হয়েছে। এই শব্দ শুনে উনি ভয় পেয়ে যান রুমের ভেতর থেকে। আর এই ঘটনাটা ঘটেছে মোটামুটি দুপুরবেলা, কোনো এক দুপুরবেলা। তো উনি এই শব্দ শুনে বাইরে চলে আসেন, যে দেখেন কি হয়েছে, এবং বাইরে এসে দেখেন যে ওনার যে রান্নার যে ঢাকনাটা ছিল, উনি যে পাতিলে যে ঢাকনাটা দিয়েছিলেন, সেই ঢাকনাটা মেঝেতে, অর্থাৎ মাটিতে পড়ে আছে। তো উনি তো অবাক হয়ে যান, এবং উনি ওনার মানে ভাইয়ের বউ এবং ওনার মানে ভাতিজা বউ যিনি ছিলেন, তারাও ওখানে শকড। উনি তখনও তো ভেতরে ছিলেন। যখন এই ঘটনাটা ঘটে, ওনার ভাবি এবং ওনার ভাতিজা বউ ওখানেই ছিলেন। ওনারা দেখেন যে একা একাই নাকি, মানে যখন শব্দটা হয়েছে তখন নাকি একা একাই সেই ঢাকনাটা মানে শূন্য থেকে মাটিতে গড়িয়ে পড়লো, মানে মাটিতে পড়ে গেল, এবং তারপরে সেই শব্দটা উৎপন্ন হয়েছে। এবং উনি আসার পরে আশেপাশে খোঁজখবর করেন যে কি হয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করেন যে এখানে আশেপাশে কোনো কুকুর বিড়াল ছিল নাকি। তারা তো এই দৃশ্যটা দেখে একেবারে যেন মানে থ মেরে গেছেন। তো তারপরে এটা খুব রিসেন্ট ঘটনা এবং হ্যাঁ। আমাদের পাড়ারই একটা ঘটনা। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, এরপরে ওনারাও ওনাদেরকে জিজ্ঞেস করেন, যে ওনারা বর্ণনা দেন যে আমরা তো রান্নাবান্না করছিলাম, হুট করে দেখি যে শব্দটা হলো। তো এখানে আশেপাশে উনি খোঁজাখুঁজি করেন যে কুকুর বিড়াল বা অন্য কোনো পোষা প্রাণী এসেছিল কিনা, কিন্তু আশেপাশে কিচ্ছু ছিল না। এটা ঠিক দুপুরবেলা এই ঘটনাটি ঘটেছিল এবং উনি গরুর মাংস রান্না করছিলেন। তো যাই হোক, এই ঘটনার পরে উনি কিভাবে যে ব্যাপারটা নিলেন আমি জানি না, হয়তোবা ভেবেছিলেন হয়তোবা কোনো গ্যাস বা এরকম কিছুর কারণে উঠে গেছে নাকি, কিন্তু আসলে এটা কোনোভাবে হওয়ার কথা নয়। যে একটা রান্নায় যদি প্রেশার কুকার হতো তবে না হয় এটা মানা যেত, কিন্তু এটা স্বাভাবিক যে গ্রামের মানুষরা যেভাবে রান্নাবান্না করেন কড়াইতে বা পাতিলে, সেরকম সাধারণ একটা ঢাকনা ছিল। তো যাই হোক, অলৌকিক একটা বিষয় ঘটেছে সেখানে। ওনারা একটু আঁচ করতে পেরেছিলেন, যেহেতু দুপুরবেলা, প্লাস বাসার পেছনে বাঁশঝাড় রয়েছে এবং বাঁশঝাড়ের পেছনে রয়েছে কিছু পরিত্যক্ত অনেক পুরনো পুকুর এবং ধানি জমি রয়েছে। এবং এই ঘটনার পর ওনারা রান্নাবান্না শেষ করে সেদিনের মতো ব্যাপারটা চলে যায়। ঠিক সেই দিন সন্ধেবেলার ঘটনা, তার পরের দিনের সন্ধেবেলা, ওনার ছোট্ট একটা মেয়ে রয়েছে।
সেই মেয়েটি সম্ভবত ক্লাস 5-এ পড়ে। বিকেলবেলা ওর রুমে শুয়ে আছে ওর ফুপির সাথে ওই মেয়েটা, এবং ওই আঙ্কেল যার সাথে এই ঘটনাটি ঘটেছে, ওনার মেয়ের রুম থেকে একটা রুম পরে ডাইনিং স্পেস, তারপরে ওনার রুম। তো ওই জায়গাটা থেকে উনি কাজ করছিলেন এবং উনি একটা শব্দ কানে আসে ওনার যেন, এবং ওনার মেয়ের পেছনেই, মানে ওনার মেয়ের রুমের পেছনেই সেই তার ওই যে বাসার পেছনে যাওয়ার দরজাটা, সেই ওখান থেকে তার কানে শব্দ আসলো এরকম আব্বু আব্বু করে ডাকছে তার মেয়ে। তো উনি জানেন যে ওনার মেয়ে শুয়ে আছে রুমে এবং সন্ধ্যা হয়ে গেছে, আর গ্রামে তো মশা আছে আপনারা জানেনই। তো উনি ওখান থেকে বলেন যে মা একটু দাঁড়াও, আমি তোমার জন্য কয়েল লাগিয়ে নিয়ে আসি। উনি হয়তো ভেবেছেন মেয়ে হয়তো মশার কামড়ে ঘুম ভেঙে গেছে। তো উনি কয়েল নিয়ে যখন ওনার মেয়ের রুমের সামনে যায় এবং উনি গিয়ে একেবারে হয়ে যান, এবং উনি যখন স্পষ্ট যখন কানে যখন শব্দটা এসেছিল ওনার মেয়ে ডাকছে, এত পরিচিত একটা শব্দ, উনি আসলে ওনার ভুল করার কথাই নয় যে এটা ওনার মেয়ের কণ্ঠ নাকি অন্য কারো কণ্ঠ। তো যাই হোক, উনি স্পষ্ট মনে আছে যে ওনার মেয়ে ওটা ডেকেছে, তাই তিনি কয়েল জ্বালিয়ে ওনার মেয়ের রুমের দরজার সামনে যখন আসে, উনি এসে দেখেন যে ওনার মেয়ে এবং ওনার বড় বোন দুজনেই বিছানায় গভীর ঘুমে নিমগ্ন। উনি ধীরে ধীরে ডাকছেন ওনার মেয়েকে, কিন্তু আসলে বলতে গেলে 1 থেকে 1.5 মিনিটের মতো ঘটনা। কয়েলটা জ্বালাবেন এবং এই অল্প সময়ের মধ্যে কোনোভাবেই সম্ভব ছিল না তার মেয়ে এসে রুমে এসে ঘুমিয়ে পড়বে। এবং মানুষ যদি ঘুমিয়ে পড়ে বা বিছানাতে শুয়ে পড়ে মিনিমাম 15 মিনিট সময় লাগে, এটা বিজ্ঞানের ভাষায়, এবং স্থির হয়ে। কিন্তু সেখানে 15 মিনিট তো দূরের কথা, 1 মিনিটও মনে হয় সম্পূর্ণ হয়নি। এবং উনি এসে দেখেন যে ওনার মেয়ে সেখানে গভীর ঘুমে নিমগ্ন এবং ওনার বোনও সেখানে ঘুমে। তারপরে এই ঘটনা ঘটার পরে উনি আসলে মানে কী করবেন বুঝতে পারছিলেন না, এবং উনি অনেকটা ভয় পেয়ে যান, কারণ গতকাল ওনার সাথে একটা ঘটনা ঘটেছে, সেই রান্নার ঘটনাটা, এবং তারপরে আজকে যে ঘটনাটি ওনার সাথে ঘটলো। তো তাই ওনার মেয়ে এবং বোনকে না ডেকেই উনি নিজেই একটা শূন্যে কথা বলছেন যে ভাই, যে বিষয়টা এসেছিল ওখানে, উনি বলেছেন আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তুমি কেন আমাকে ডিস্টার্ব করছো? কোনো কিছু হয়ে থাকলে আমাকে জানাও, আমি এটার কীভাবে সমাধান করা লাগে আমি চেষ্টা করব। ইনি নিজে এই কথাটা বলছেন। এই কথা শুনে ওনার বোনের আবার একটু ঘুম ভেঙে যায়। ওনার বড় বোন ওনার বাসায় এসেছিলেন কোনো একটা কারণে। তো বলে যে ভাই তুই কার সঙ্গে কথা বলছিস? তো এই কথা শুনে তিনি তার সাথে ঘটে যাওয়া এই 2 দিনের ঘটনাগুলো বলেন। তো আসলে এই ব্যাপারটাকে আপনারা কীভাবে দেখবেন যে উনি রান্না করছিলেন, রান্নার সময় একাই, এবং পাশে, এটা অবশ্য রাত্রেবেলা হলে না হয় বোঝা যেত যে অশরীরী কিছু একটা বা কোনো একটা অতিপ্রাকৃত বিষয়, এবং ওনার পাশে তো ওনার ভাই বউ বসেছিলেন এবং ওনার ভাতিজার ওয়াইফ বসেছিলেন যারা রান্না করছিলেন। একেবারে দিনের বেলা তারা স্পষ্ট দেখেছেন যে সেটা উপর থেকে নিচে পড়ে গেল, এবং সেই শব্দটা শুনেই উনি রুম থেকে বেরিয়ে এসেছিলেন সেই ওনার যে চুলার পাড়ে। এবং তারপর দিনই একই একটা ঘটনা, সেই ঠিক সন্ধ্যার আগে, মাগরিবের আজানের কিছুটা আগ মুহূর্তে ওনার মেয়ের কণ্ঠ নিয়ে কেউ একজন ওনাকে ডেকেছিলেন। এরকম অমীমাংসিত কিছু ঘটনা, আমি চেষ্টা করবো যে এনার পরবর্তীতে আরও কিছু ঘটেছে কিনা বা তার সাথে আরও কিছু ঘটেছে কিনা। খুব রিসেন্ট ঘটনা এটা। আমি আজকে সন্ধ্যায় যখন ইলেকট্রিসিটি যেহেতু এখন খুব ঝামেলা করছে, লোডশেডিং চলছে, আমি বাসার বাইরে অনেকক্ষণ বসে থাকি, খোলা পরিবেশে বসে থাকতে ভালো লাগে। ঠিক সেই সময় আমি আজকে সন্ধ্যায়ও যখন লোডশেডিং হচ্ছিল আমি বসেছিলাম, সেই মুহূর্তে এই ঘটনাটাই শুনেছি। আমি চেষ্টা করব এর পরবর্তীতে কি হয় বা কিভাবে উনি এই কাজটির সমাধান হয়েছে কিনা বা আরও কোনো কিছু ঘটলো কিনা সেগুলো শুনে আপনাদেরকে আপডেটস জানানোর চেষ্টা করব। আর আপনাদের কার কাছে কেমন লাগছে আজকের এপিসোড এবং কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। আপনাদের জন্য আমাদের কমেন্ট বক্স উন্মুক্ত। এবং আরেকটি বিষয়, যারা আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, ভূতবেলায় আসতে চান, অনেকে ভাবেন যে আমার তো নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা নেই, আসলে আমি কিভাবে ভূতবেলায় যাব বা কী করব। তো এটা আসলে চিন্তার কোনো কারণেই, আপনার আশেপাশে অনেক মানুষ আছেন, আপনি একটু খোঁজ করলেই দেখবেন যে অহরহ মানুষের সাথে ঘটে এই ধরনের ঘটনাগুলো। আপনারা চাইলে সে ধরনের শোনা ঘটনা শেয়ার করতে পারেন আমাদের সাথে। এই জন্য আমাদের কমেন্ট বক্সটি উন্মুক্ত রয়েছে। আপনি কমেন্টেও লিখতে পারেন যে ভাই ভূতবেলায় আসতে চাই। আমরা প্রত্যেকটি কমেন্ট মনোযোগের সাথে পড়ি। এবং আপনি যদি আমাদের ফোন নম্বরে যোগাযোগ করেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। আমরা আরও ভালো হয় আমাদের ক্ষেত্রে যে আপনারা আমাদের স্টুডিওতে আসার আগ্রহ প্রকাশ করছেন। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই,
যেভাবে আমি মেইলগুলো পড়ি, আপনি চাইলে আপনার ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন, যদি আপনারা চান আমি পড়ে শোনাই। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhut.sarabel@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOT.SARABEL@gmail.com। তো অনেক কথা হলো আজকে। আসলে বলতে গেলে গত 2 এপিসোডে আমরা আসলে ভূতবেলায় আসতে পারিনি। এটা আন্তরিকভাবে দুঃখিত, এবং অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, এবং আপনারা যে এত ভালোবাসেন অনুষ্ঠানটাকে, এটা আসলে আমি অভিভূত হয়ে যাই। এবং এই লাস্ট 14 দিনে আমি যেখানে গিয়েছি সেখানেই আমি একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি, ভাই ভূত দ্বারা কেন হলো না, এরকম এই প্রশ্নের সম্মুখীন আমি আসলে কোনো উত্তর দিতে পারিনি। তো যাই হোক, আমাদের অফিসিয়ালি একটা ব্যাপার ছিল। তো যাই হোক, আমরা আবারও আপনাদের ভালোবাসা যেরকম পাই সব সময়, আপনাদের ভালোবাসা নিয়ে ফিরে আসি এবং আপনাদের ভালোবাসা নিয়েই ফিরে আসতে চাই আবারও ঠিক রাত 9:05 আগামী বৃহস্পতিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমি আরেকবার ধন্যবাদ জানাতে চাই যারা আমাদেরকে আজকের এই অনুষ্ঠানটিতে সহযোগিতা করেছেন। শুরুতেই বরকত ভাই, সাফায়েত হোসেন সীমান্ত, শাহপরান ছিলেন, এবং আরেকজনকে যাকে ধন্যবাদ দিতেই হয়, যিনি সরাসরি আমাদেরকে কন্ট্রিবিউট করেছেন, আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি। উনি আসলে প্রাইভেসির কারণে ওনার ফেস এবং ওনার নাম প্রকাশ করেননি, তাকে অনেক অনেক ধন্যবাদ। আরেকবার একটু ওনার কাছে শুনতে চাই। ভাইয়া, আজকের অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগলো? হ্যাঁ রাতুল ভাইয়া, আজকের অনুষ্ঠানে এসে তো আমার মোটামুটি অনেক ভালোই লাগলো। জি, আজকের ঘটনাগুলো কেমন ছিল? আজকের ঘটনা দেখলাম অনেক বেশ ভালোই ছিল, কিন্তু শেষে অবাক হলাম যে এটা যে মানে ওই রান্নাঘরের আর কি যে বিষয়টা, জি, মানে এটা আগে মুভিতে শুনতাম যে মানে হাওয়াতে আর কি ওই যে ঢাকনা যেটা বললেন আর কি। এখনো সময় আছে 2-1 মিনিট। আমি বলতে চাই, যেমন আমরা অনেক সময় দেখি যে এই যে এখন তো ধান কাটার মৌসুম না, দেখা যায় যে মাটি থেকে মানে অনেক সময় সন্ধ্যাবেলা দেখা যায় যে আগুন উড়ছে আর কি। তো এটা আসলে তো গ্যাসের ফলে হয়, মাটি থেকে অনেক সময় হয় গ্যাস, যে ওই যে বাতাসের সাথে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। এটা আমিও দেখছিলাম আর কি, পরেতে আমি যখন জানতে পারি যে এটা আসলে গ্যাসের কারণেই হয়। মানে কিন্তু এই ব্যাপারটা যে এটা আসলে রিসেন্ট ঘটনা, একদম বাস্তব ঘটনা। আমি যখন ভূতবেলায় আসছিলাম তখনও একটু শুনতে পেলাম যে এটা নিয়ে এলাকার অনেকেই আলোচনা করছে। তো এটা আসলে অবিশ্বাস্য ঘটনা। তো তারপরও আমি আপডেটস আপনাদেরকে জানাবো। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভূতবেলায় আসার জন্য, এবং আমাদের লিসেনার যারা এতক্ষণ মনোযোগ সহকারে শুনছিলেন ভূতবেলা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আবারও ফিরে আসবো আগামী বৃহস্পতিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ভূতবেলা উইথ রাতুল। ভয়ের শুরু এখানে।